আজকে হলো আমাদের ফিগার অফ স্পিচ অ্যান্ড লিটারেচারের ক্লাস। যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি তার প্যাটার্ন পরিবর্তন করে, আপনি শিওর থাকেন এখান থেকে আপনি 8 থেকে 10টা কোশ্চেন কমন পেতে বাধ্য। উপায় নাই, পাবেন। প্যাটার্ন পরিবর্তন করার দুটো আমি কারণ বলি। নাম্বার ওয়ান, নতুন গভর্নমেন্ট আসছে, তো নতুন প্রিন্সিপাল আসছে বা ভিসি যেটাকে বলা হয়। এখন নতুন ভিসি হলো আমাদের ডিপার্টমেন্টের। আমাদের কোন ডিপার্টমেন্ট? রাজনীতি বিজ্ঞান। আর এই ভিসি এতটা স্ট্রিক্ট, এতটা রুলস এন্ড রেগুলেশনস মানে যে আগের প্যাটার্ন হু কপি করবে কিনা কেউ কোনো জানে না। তো রিক্স যদি হয়, আমরা আবার দেখছি বি ইউনিট থেকে কি হয়েছে। বি ইউনিট থেকে আমাদের ভাষা ভিত্তিক যে যখন আমাদের কনসেপ্টটা ছিল আরবি, তারপর ইসলামিক স্টাডিজ, তারপর পার্লি, এই 3টা সাবজেক্ট আলাদা হয়ে বি টু হয়ে গেছে, রাইট? তো এখন বি ইউনিটের মধ্যে যা পড়ে আছে সব ভাষা ভিত্তিক সাবজেক্ট, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট, সবগুলো ল্যাঙ্গুয়েজ রিলেটেড। এখন যদি ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট হয়, আপনি বুঝতেই পারতেছেন যে লিটারেচার আসবে। ইংলিশ যেহেতু বি ইউনিটের টপ সাবজেক্ট, তো ইংলিশ লিটারেচার আসার সম্ভাবনা 99%। গতবারে ইংলিশ লিটারেচার আসছিল হলো 6টা, টোটাল 6টা লিটারেচার আসছে। এবার যদি প্যাটার্ন চেঞ্জ করে, এমনও করতে পারে যে বি ইউনিট পুরা লিটারেচার বেস্ট করে দিতে পারে, হ্যাঁ। ধরেন মুখস্থ আইটেম কম, গ্রামার আইটেম কম, পুরা লিটারেচার দিয়ে সাজাই দিল, তখন আপনি কি করবেন? ঝামেলায় পড়বেন না? তারপর ফিগার অফ স্পিচ দিয়ে সাজাই দিল। তো সব মিলে যদি ঝামেলা করে প্যাটার্ন, তাহলে 8 থেকে 10টা আপনি এখান থেকে কমন পাবেন। আর যদি প্যাটার্ন ঝামেলা না করে, তাহলে অ্যাজ ইউজুয়াল জেনারেল যেভাবে হয় সেভাবেই কোশ্চেন হবে। এন্ড আপনি আসলে এখান থেকে খুব একটা কমন আসবে না। এখন প্যাটার্ন চেঞ্জ হবে নাকি হবে না আমরা তো জানি না। সেই জন্য এটা আমরা স্পেশাল ক্লাস করতেছি, যাতে করে প্যাটার্ন চেঞ্জ হলো আমরা ধরা না খাই। ঠিক আছে? পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতেছি। প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর পরে কানাগারি করে তো লাভ নাই। আগে পড়ে রাখতে হবে যেন পরে কানাগারি করতে না হয়। ওকে, চলেন আমরা এখন তাহলে এক এক করে সামনের দিকে যাই। প্রথমে আমরা কোন ক্লাস করব? ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ কি জিনিস সেটা তোমার আগে আসলে জানতে হবে, ঠিক আছে? একটা ওয়ার্ড নর্মালি ব্যবহার না করে উপমার মাধ্যমে, কম্প্যারিজনের মাধ্যমে, তুলনার মাধ্যমে, সৌন্দর্যতার মাধ্যমে কিভাবে ব্যবহার করা যায়, এটাকে ফিগার অফ স্পিচ বলা হয়। হ্যাঁ, আমি বুঝি নাই, কোনো সমস্যা নেই, আমি তো বোঝানোর জন্য ক্লাসটা রেডি করছি, তাই না? ফার্স্টে দেখো, দ্য মক্স হ্যাজ 7 পিলার্স। মানে এই মসজিদের 7টা পিলার আছে, গম্বুজ আছে, এরকম তোমার বলতেছে, ঠিক আছে? তো পিলার এখানে অর্ডিনারি ভাবে নর্মাল ভাবে ইউজ করা হয়েছে, পিলার মানে গম্বুজ, ওকে ফাইন, গম্বুজ, ঠিক আছে। বাট সেম জিনিস দেখো ডিফারেন্ট ভাবে ইউজ করা হয়েছে, যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ঠিক আছে? ব্যর্থতাই সফলতার মূল, বা ব্যর্থতাই সফলতার ভিত্তি। তাহলে এখন দেখো, পিলার নর্মালি যেভাবে ইউজ করার কথা, স্তম্ভ বা গম্বুজ, এটা প্রথম সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। নিচের যেই বাক্য, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এখানে এই পিলারটা দেখো তোমার গম্বুজের মতো করে ব্যবহার করা হয়নি। পিলার মানে এখানে গম্বুজ না, পিলার মানে এখানে ভিত্তি, অন্যভাবে ব্যবহার করা হয়েছে। একটা ওয়ার্ড তুমি কত সুন্দর করে ব্যবহার করতে পারবা, এটাই হলো তোমার ফ্যাক্টর, এটাকে আসলে ফিগার অফ স্পিচ বলা হয়। অর্থাৎ একটা ওয়ার্ডকে তুমি বাক্যের মধ্যে কত রকম ভাবে ব্যবহার করতে পারবা, এই কত রকম ভাবে ব্যবহারকে কি বলা হয়? ফিগার অফ স্পিচ। এটা কত রকম আছে? টোটাল 24 রকম আছে। ইংলিশ গ্রামারে মেইন ফিগার অফ স্পিচ হলো 24 রকমের, বুঝছো? তো এই 24 রকম তোমার আসলে জানতেই হবে, জেনে তারপর সামনের দিকে আগাইতে হবে। আপনার জন্য কোনটা করলে ভালো হইতো এটা আমি জানি, তো যেটা করতেছি কষ্ট করে ক্লাসটা একটু করেন। তারপর কি করতে হবে না করতে হবে সেটা আমরা জানি, আপনি আপাতত ক্লাস করেন, ঠিক আছে? তাহলেই হবে। ওকে, তো চলো আমরা এক এক করে প্রতিটা জানি, প্রতিটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, কোনো মাফ নাই। 1 নম্বর, আমি সবগুলোকে দেখাইনি, এখানে তোমার কি কি আছে দেখো, সিমিলি আছে, আর তারপর মেটাফোর আছে, সবগুলো জানতে হবে, কোনো মাফ নাই। তারপর এটাকে বলা হলো এপিগ্রাম বা ইউফেমিজম। কি কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখতেছি। ইউফেমিজম আছে, সবগুলো নামগুলাকে দেখে নাও, তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? তারপর হাইপারবোল বা এক্সাজারেশন যেটাকে বলা হয়, কি জিনিস পরে আমরা দেখবো। অক্সিমরন। তারপর সবগুলো আগে আমরা নামগুলো একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। অ্যান্টিথেসিস, এটাকে বলা হলো অ্যান্টিথেসিস। তারপর এটাকে বলা হলো পার্সোনিফিকেশন, কোনটা কিভাবে কাজ করে আমরা একটু পদ দেখবো, ঠিক আছে? তারপর এটা হলো অ্যাপোস্ট্রফি। তারপর এটা হলো অ্যালিট্রেশন। এগুলো কোনটা কিভাবে কাজ করে একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, নাহলে এমসিকিউ তে আপনি কিছু পারবেন না। কি করতে হবে এটা আমি জানি। অ্যালিট্রেশনের পর আছে আমাদের হলো এপিগ্রাম। তারপর কি প্যারাডক্স। প্যারাডক্স তো খুবই পরিচিত একটা থিওরি, তাই না? খুবই পরিচিত প্যারাডক্স, মানে এত বেশি ইংলিশ গ্রামারে ইউজ করা হয় বা লিটারেচারে ইউজ করা হয়। ওকে, তারপর হলো পান। পান মানে কি আমরা একটু পর দেখবো, সমস্যা নেই, আগে নামগুলো একটু দেখেন। তারপরে কি লিথোডিস, এটাকে বলে লিথোডিস বা অনেকে লিথোডিস বলে, ঠিক আছে? লিথোডিস কিভাবে কাজ করে পরে দেখবো, সবগুলো আমরা এক এক করে দেখবো। আপনার আপনার টেনশন করতে হবে না, আগে আপনি নামগুলো দেখে নেন, ঠিক আছে? তারপর এটাকে আসলে উচ্চারণটাই লিটারেচার এমন একটা উচ্চারণ যে নর্মাল উচ্চারণের সাথে জিনিসটা আপনি আসলে মিলাইতে পারবেন না, ঠিক আছে? তো এটাকে এইভাবে বলা হয় যে আহ মানে কি বলবো আসলে, উচ্চারণটা এমন একটা অবিকৃত উচ্চারণ যে আপনার আসলে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? এটাকে এইভাবে বলা হয় যে অম কি বলে আসলে, হ্যাঁ, অম, না না এইভাবে আসলে না, মানে একটু অন্যরকম উচ্চারণ আছে। আচ্ছা আমরা লাস্টে আসতেছি, হ্যাঁ। মেঠো মেঠো অম, আর এরকম না।
অন মেথোফিয়া এরকম ভাবে উচ্চারণ করছে, মেথোফিয়া এটা উচ্চারণটা আসলে এরকম হয়, ঠিক আছে। তারপরে এটাকে বললে মেথোনিমি, মেথোনিম বলা হয়। তারপরে আপনাদের এটা লাস্টে যেটা উচ্চারণ হলো টটোলজি বা প্লেনিজম। টটোলজি প্লেনিজম কিভাবে কাজ করে দেখবো, এটা হলো পেরিফ্রেসিস, আর এটা হলো সার্কুমলোকিউশন। এগুলো অনেকগুলো আছে, একটা হলো সিনেক ডেকি, এটাকে উচ্চারণ হলো সিনেক ডেকি। হ্যাঁ, তো অনেকগুলো আপনার ফিগার অফ স্পিচ আছে, আমরা এক এক করে আসি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, আমার জন্য বুঝাতে সুবিধা হবে। এখন যারা বলতেছেন ভাইয়া এমসিকিউ দিয়ে দিলে ভালো হইতো না, এমসিকিউ তো ভালো, জাস্ট এমসিকিউ পড়ে ফেলতাম না, এমসিকিউ দিলে একদমই ভালো হইতো না। আচ্ছা ওয়েট, আমি একটু মেসেজিংটা অফ করে দিই, আচ্ছা অন্যদের সমস্যা হইতেছে। এখন জাস্ট ক্লাসটা দেখেন, হ্যাঁ লাস্টে আপনাদের মেসেজিং চালু করে দিব, সমস্যা নেই। আপাতত কষ্ট করে ক্লাসটা দেখেন, তাহলে আপনার জন্য ভালো হবে আই থিঙ্ক। ওকে, পারফেক্ট। দেখেন, তো এক এক করে শুরু করি। জাস্ট মাথার মধ্যে প্রেশার নেন একটু। এই কটা লিটারেচারের আপনার যেই ফিগার স্পিচ গুলো আছে, টোটাল 24টা আছে, সব ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে ভাই। একদম তা বুঝে বুঝে মুখস্থ করতে হবে, না বুঝে মুখস্থ করে লাভ নেই। চলো আমি এক এক করে শুরু করি। ফার্স্টে কি বলা হলো, সিমিলি। সিমিলি কিভাবে কাজ করে? সিমিলি মানে হলো কম্পারিজন বা তুলনা। তুমি নিজের ভাষা নোট করতে পারো, আমার মতো করে নোট করতে পারো, ঠিক আছে। সিমিলি মানে কি? কম্পারিজন বা তুলনা করা। কিন্তু এই তুলনা করার টাইমে আমাদের মাঝখানে কি ইউজ করা হবে? একটা কনজাংশন ইউজ করা হবে বা প্রিপোজিশন ইউজ করা হবে, যেমন দেখো অ্যাজ, লাইক, এটসেট্রা এটসেট্রা। তুলনাগুলো যদি আমরা একটু দেখি, দেখো হি ইজ অ্যাজ ফিয়ারেন্স অ্যাজ আ টাইগার, ঠিক আছে। বলতেছে সে বাঘের মতো, কি বাঘের মতো আসলে হিংস্র, ঠিক আছে। এই ফিয়ার্স বলা হচ্ছে, ফিয়ার্স মানে হলো হিংস্র বা হিংস্রতা। সে বাঘের মতো হিংস্র বা সে বাঘের মতো ভয়াবহ। এই দেখো কম্পেয়ার করলো না, কম্পেয়ার যদি করে এবং মাঝখানে যদি প্রিপোজিশন বা কনজাংশন থাকে, তখন তাকে সিমিলি বলা হয়। হি রোয়ার্ড অ্যাট মি লাইক আ আয়রন, লাইক হলো এখানে প্রিপোজিশন। এই যে তুলনা করা হচ্ছে, মাঝখানে একটা প্রিপোজিশন ইউজ করছে। তারপর ইউর ফেস ইজ আ বুক হোয়ার ম্যান ক্যান রিড ট্রান্সলেটার্স। এই যে দেখো, তোমার কম্পেয়ার করছে যে তোমার ফেস কেমন, একটা বইয়ের মতো, যেটা দেখে আসলে মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে। এই যে কম্পেয়ার, তুমি যখন কোনো কিছুকে কম্পেয়ার করবা বা তুলনা করবা এবং মাঝখানে যদি কনজাংশন বা প্রিপোজিশন থাকে, তখন তাকে সিমিলি বলা হয়। আরো অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো যখন আমি তোমাকে স্লাইড দিব তখন তুমি আসলে পেয়ে যাবা, ঠিক আছে। সিমিলি অনেকগুলো এক্সাম্পল আছে, দেখো। এই মানে ব্যাপারগুলো তোমার এক্সাম্পলের মাধ্যমে মনে রাখতে হবে, ব্যাপারগুলো তুমি আসলে মুখস্থ করে খুব একটা করতে পারবা না। তারপর দেখো, মাই ডটার ইজ অ্যাজ সুইট অ্যাজ সুগার, আমার মেয়ে চিনির মতো মিষ্টি। চিনির মতো তো মিষ্টি হয় না, জাস্ট কম্পেয়ার করছে ভাই, তুলনা করছে। তুলনা করার ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, এটাকে আমরা কি বলতেছি? সিমিলি বলতেছি, ঠিক আছে। এন্ড অবশ্যই তুলনার মধ্যে কি থাকতে হবে? একটা কনজাংশন বা প্রিপোজিশন থাকতে হবে, মাচ মোর ইম্পর্টেন্ট। এই কনজাংশন বা প্রিপোজিশন থাকতে হবে তোমার সিমিলি তুলনার ক্ষেত্রে। এটা হলো তোমার 1 নম্বর স্ট্রাকচার। চলো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বর হলো মেটাফোর। মেটাফোর মানেও তুলনা, ঠিক আছে। কিন্তু এই তুলনার মধ্যে কোনো কনজাংশন থাকবে না। এই তুলনার মধ্যে কোনো কনজাংশন থাকবে না। তুমি কিভাবে বুঝবা? তোমার সেন্টেন্স পড়ে বুঝতে হবে। যেমন দেখো, হি ইজ আ টাইগার, হি রোয়ার্ড অ্যাট মি। সে যেন বাঘ ছিল, সে আমার দিকে তাকায় গর্জন করতেছিল, ঠিক আছে। এখন বলো, সে কি আসলে বাঘ? না, হি তো একটা মানুষ হয়, বাঘের সাথে তুলনা করছে। এখন বলো, তুলনা করার ক্ষেত্রে আমি কোনো কনজাংশন বা প্রিপোজিশন ইউজ করছি এখানে? না। এটাকে কি বলা হয়? এটাকে বলা হলো মেটাফোর। ফার্স্ট আমরা বললাম হলো সিমিলি, তারপর পড়তেছিল মেটাফোর। সিমিলির জন্য মাঝখানে প্রিপোজিশন বা কনজাংশন লাগে তুলনা করার ক্ষেত্রে, আর মেটাফোরে কোনো কিছু প্রয়োজন হয় না। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। তারপর হি হ্যাজ এ হার্ট অফ স্টোন, টাইম ইজ মানি। এই যে টাইম ইজ মানি, সময় ইকুয়াল টাকা বা টাকা ইকুয়াল সময়। সময়কে মানির সাথে কম্পেয়ার করছে, কোনো কনজাংশন নাই। তারপর ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি, সে এই পরিবারের কুলাঙ্গার একটা সন্তান। তাহলে তাকে কি তুলনা করা হচ্ছে? কি এই পরিবারের সন্তানের সাথে অন্য অন্য পরিবার তুলনা করা হচ্ছে তাকে, তাই না? এই তুলনা করার ক্ষেত্রে যদি কোনো কনজাংশন ইউজ করা না হয়, কোনো প্রিপোজিশন ইউজ করা না হয়, তখন তাকে আমরা বলবো মেটাফোর। সিমিলি ভার্সেস মেটাফোর, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, দেখো তুমি এদিকে যদি একটু তাকাও তাহলে বুঝবা। এগুলো আমি তো তোমাকে স্লাইডে দিয়ে দেবো, সমস্যা নেই। বব ইজ as brave as a lion। এই যে as কনজাংশন আছে, দেখছো দুটো কনজাংশন, দেখছো? হ্যাঁ। সো এই যে তুলনা করার ক্ষেত্রে যদি কনজাংশন বা প্রিপোজিশন ইউজ করে, এগুলো সবগুলো প্রিপোজিশন, তখন তাকে আমরা কি বলবো? সিমিলি। আর এখানে দেখো, বব ইজ আ লায়ন, দ্য পিজা ইজ ফায়ার, লাইফ ইজ আ ড্রিম, শি ইজ অ্যান অ্যাঞ্জেল, লাইফ ইজ আ বক্স অফ চকোলেটস। এই যে তুলনা করছে, কিন্তু এখানে কোন রকম কনজাংশন বা প্রিপোজিশন ইউজ করেনি। এই জন্য এগুলোকে আমি কি বলবো? মেটাফোর বলবো। সো মেটাফোর আর তোমার সিমিলির মধ্যে কোনোভাবেই ভুল করা যাবে না। এই 24টা ফিগার অফ স্পিচ তোমার জীবনের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। আমি যদি ভুল না হই, যে কোনো ভার্সিটিতে এবার সব ভার্সিটি ভিসি চেঞ্জ হয়, তো যে কোনো রকম কিছু হইতে পারে। তো তুমি শুধু 24 জনের লাগবে এমন না ভেবে সবকিছুর জন্য পড়ে নাও, কারণ যদি দিয়ে দেয় ঝামেলায় পড়বা। আর এখান থেকে কোশ্চেন দিলে কিন্তু একবারে 5-10টা দিয়ে দিবে। ওকে, তোমাকে একটা সেন্টেন্স দেয় যে হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি, বলবো, বলো এটা নিচে কোন ফিগার অফ স্পিচ?
তোমাকে 4টা অপশন দিবে, ধরো মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন, সিনেকডেকি, 4টা দিল। এখন 4টার মধ্যে কোনটা হবে বলো, তোমার আসলে টিক মারতে হবে, বুঝছো? জিনিসটা আসলে এভাবে কাজ করে থাকে। তারপর দেখো ইউফেমিজম কি জিনিস, একটু ব্লার, মেবি আমি কারেকশন করে নিই, দাও। ওকে, এখন ব্লার না, ঠিক আছে। নেক্সট দেখো ইউফেমিজম কি জিনিস, এটা একটু দেখার চেষ্টা করো। মানে অনেক, মানে হার্ড, হ্যাঁ, কঠিন বা রূঢ় কোনো বাক্যকে সহজভাবে উপস্থাপন করে, এটাকে আসলে ইউফেমিজম বলা হয়। হ্যাঁ, মানে যেই জিনিসটা সরাসরি বলে তোমার কাছে অনেক বেশি কষ্ট লাগবে, বাট ঘুরাই ফিরাই বললে তোমার কাছে একটু কষ্ট কম লাগবে, এই রাশ জিনিসগুলো সফট ভাবে যে ইউজ করা হয়, এটাকে আসলে ইউফেমিজম বলা হয়। তো যেমন দেখো এখানে লেখা আছে, তো রূঢ় বা অপ্রিয় উক্তির পরিবর্তে কোমল উক্তির ব্যবহার করা, যেমন কি দেখো, যেই জিনিস মানুষের অপ্রিয়, এটা কি বলতো, ইউফেমিজম ফর ডাই। আমরা বললাম হিজ ডাইড, সে মারা গেছে। হ্যাঁ, তো মারা যাওয়া একটা রূঢ় বা অপ্রিয়, মানুষ তো এটা মেনে নিতে চায় না, তাই না? তো এর পরিবর্তে তুমি কি বলতে পারো, হিজ ফাস্ট অ্যাওয়ে, বা সে মারা গেছে। এই যে অর্থাৎ কোন একটা রাশ ওয়ার্ডের পরিবর্তে, যেটা মানুষের জন্য মেনে নেওয়া অনেক কষ্টসাধ্য, সহজতর, সুন্দরতর কোন একটা ওয়ার্ড ইউজ করাকে তোমার ইউফেমিজম বলা হয়ে থাকে। ঠিক আছে, তো তুমি কাউকে ওল্ড পারসন না বলে তাকে সিনিয়র সিটিজেন বলতে পারো, তাই না? এটাকে আসলে একটা ইউফেমিজম বলা হয়। মানে কঠোর যে ওয়ার্ড কারো শুনতে অকওয়ার্ড লাগবে, সেই ওয়ার্ডের পরিবর্তে তুমি সুন্দরতম একটা সিনোনিম ব্যবহার করবা, এটাই হলো তোমার ইউফেমিজম। ঠিক আছে, হি হ্যাজ পাসড অ্যাওয়ে বা হি হ্যাজ গন, তারপর দা ওয়ে অফ অল, এই যে অনেক কিছু ইউজ করতে পারো। হিজ ডেড, বা হি হ্যাজ ডাইড, সে মারা গেছে। এর পরিবর্তে তুমি বলতে পারো যে হি হ্যাজ পাসড, হি হ্যাজ গোন দা ওয়ে অফ অল। এই যে সুন্দরতম তুমি একটা সিনোনিম ব্যবহার করতে পারো, এটাকে আসলে তোমার ইউফেমিজম বলা হয়ে থাকে। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো খুব একটা কাজে লাগবে বলে তোমার মনে হয় না, তুমি এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, ইউফেমিজমের যত রকম ঝামেলা, সব রকম ঝামেলা এখানে আসলে দেওয়া আছে, বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায়। তো তুমি এটা অ্যাকচুয়ালি দেখে নাও, ইউফেমিজমটা কি জিনিস, ভুলে যেও না যে কঠোর কোনো ওয়ার্ডের পরিবর্তে সফট কোনো ওয়ার্ড ব্যবহার করা, এটাকে ইউফেমিজম বলা হয়। তুমি তুমি নিজের ভাষায় নোট করে নিতে পারো। এন্ড খুব একটু কঠিন কিছু আমরা কিন্তু বলিনি, আমরা বলছি হলো সিমিলি, মেটাফোর, ইউফেমিজম, মাত্র 3টা জিনিস আলোচনা করছে। ঠিক আছে, লাস্টেরটা আমাদের জন্য অনেক সহজ, এরপরটা অনেক সহজ, এটা হলো তোমার হাইপারবোল বা এক্সাজারেশন। উচ্চারণটা একটু লিখে নাও, হাইপারবোল বা এক্সাজারেশন। এক্সাজারেশন মানে অনেকে বলে এক্সাজারেট করা, মানে অতিরঞ্জিত করা, অনেক বড় বলে, অনেক মানে অনেক শো অফ করা, এই জিনিসকে আসলে এক্সাজারেশন বলা হয়। পরীক্ষা আসতে পারে যে কোনটা এক্সাজারেশনের এক্সাম্পল, তোমার আসলে অ্যান্সার দিতে হবে। যেমন দেখো 10,000 saw I at a glance, এই যে কত অতিরঞ্জিত করলো, যে একসাথে আমি 10,000 দেখছি। কি 10,000 দেখছো তুমি জানো? জানি না, এক্সাজারেশন করলো না, অতিরঞ্জিত করলা। তো এটাকে আমরা কি বলবো, হাইপারবোল বলবো। I knew her well but I only meet her twice, বলতেছে আমি তার সাথে 2বার দেখা করছি মাত্র, বাট তাকে আমি খুব ভালো মতো চিনি। অতিরঞ্জিত করতেছে, এক্সাজারেশন, এটাকে এক্সাজারেশন বলা হয়। টু সি ইজ লাভ হার, হি হ্যাড দ্য হোল কাউ। এবার দেখো তুই বলতেছো যে এটা অতিরঞ্জিত করা না, সে পুরা গরু একেবারে খেয়ে ফেলছে, গরুর সব মাংস খেয়ে ফেলছে। এই যে অতিরঞ্জিত করা, এই জিনিসটা আর কি। তারপর দেখো টু সে ইজ টু লাভ হার, তাকে দেখা মাত্র তার প্রেমে পড়ে গেছে, এই যে অতিরঞ্জিত করতেছো। এই কোনো কিছুকে অতিরঞ্জিত করাকে আসলে তোমার হাইপারবোল বা এক্সাজারেশন বলা হবে। এইগুলো এক্সাম্পল আসলে দেওয়া আছে, এগুলো পিডিএফ যখন তুমি পাবা সব এক্সাম্পল তোমার পড়তে হবে, সব এক্সাম্পল। এক্সাম্পল এখান থেকে তোমার কোশ্চেন আসবে, এমসিকিউ আকারে দিয়ে কোনো লাভ নাই। এটা লিটারেচার টার্ম, তুমি যদি বেসিক না বুঝো তোমার এমসিকিউ কোনো কাজে লাগবে না। গতকাল একটা পোস্ট দিছিলাম, আমরা এই জেনারেশনটা এতটা, মানে কি বলবো, আমরা শুধু রেডিমেড চাই, কিন্তু সব জিনিস যে রেডিমেড চলে না, এই জিনিসটা বুঝে না। সব জিনিসের রেডিমেড হয় না, তোমার হার্ডওয়ার্ক করে কিছু জিনিস নিতে হবে, রেডিমেড সব জিনিস হয় না, বুঝছো? রেডিমেড নিতে গেলে ধরা খাবা। তোমাকে আমি কয়টা এক্সাম্পল দিব বলো? তোমাকে আমি 300টা এমসিকিউ দিব, কমন যদি না পড়ে কি করবা? বাট থিম জানা থাকলে তো তুমি সবকিছুই পারবা ভাই। তো এই জিনিসটা বুঝা খুবই জরুরি, যে তোমার সবকিছু রেডিমেড চলে না, হার্ডওয়ার্ক করে পাবলিক ভার্সিটি অ্যাচিভ করতে হয়। ওকে, হাইপারবোল বা এক্সাজারেশন যেটা, এটা আমরা কভার আপ দিলাম। নেক্সটে চলে আসো, মানে অতিরঞ্জিত করা। তারপরে অক্সিমোরন। এই অক্সিমোরন কি জিনিস একটু বুঝো, খুবই সহজ। একই সাথে পজিটিভ নেগেটিভ দুটা ওয়ার্ড যদি ইউজ করো, তখন তাকে অক্সিমোরন বলা হয়। একটু তাকাও এদিকে, তাহলেই বুঝবা। এক্সাম্পল আগে দেখো, দ্য ফুড ওয়াজ অফুলি গুড, এই খাবারটা ছিল কষ্টকর সাথে ভালো, বা খুব অফ, দুটো নেগেটিভ, একটা অফুলি ওয়ার্ড ইউজ করছে আর একটা গুড ইউজ করছে। তারপর দেয়ার ওয়াজ, কি বলছে আমরা, ডেফনিং সাইলেন্স ইন দ্য রুম, সাইলেন্স ছিল আবার ডেফনিংও ছিল, মানে নিশ্চুপ ছিল, আবার তার মধ্যে যুদ্ধ চলতেছিল, ডেফনিং পরাজিত যুদ্ধ ছিল বা লড়াই চলতেছিল। লড়াই আর সাইলেন্স একসাথে হইতে পারে না, তাই না? এইরকম ব্যাপার, ডেফনিং সাইলেন্স, বিটার সুইট, ক্লিয়ারলি কনফিউজ, টেরিবল বিউটি। দুটো অপোজিট ওয়ার্ড যদি পাশাপাশি ব্যবহার করো, এই দুটো অপোজিট ওয়ার্ড যদি পরস্পর বিরোধী পাশাপাশি ইউজ করো,
তখন থেকে অক্সিমোরন বলা হয়। পরীক্ষা দিবে যে দ্য ফুড ওয়াজ অফুলি গুড, বলো লিটারেচারের মধ্যে কোন টার্ম, তোমার বলতে হবে এটা একটা অক্সিমোরন। ঠিক আছে, এইভাবে তোমার টার্ম থেকে পরীক্ষায় আসবে এবং তোমার পারতে হবে। তাই তোমার আগে বেসিক জানতে হবে, তারপর এমসিকিউ। বেসিক না জানলে আসলে কোনো লাভ নাই। এন্ড আমি এখানে যে এক্সাম্পল গুলো উঠাই রাখছি মনে রাখবে এগুলোর মধ্যেই তোমার হু কমন আসবে। ঠিক আছে, এর বাইরে যাবে না। এত বেশি আমি উঠাই রাখছি এখানে, এটা নিয়ে কালকে প্রায় আমি 3.5 ঘন্টার মতো কাজ করছি যে কই থেকে কমন আসবে, কারণ রিস্ক নেওয়া যাবে না, তাই না? সেই জন্য আসলে এই ক্লাসটা দেওয়া। তো অক্সিমোরন আমরা দেখলাম। তারপর এটা উচ্চারণটা এরকম যে অ্যান্টিথেসিস, 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 সিস না সিস, অ্যান্টিথেসিস, এরকম একটা উচ্চারণ। হ্যাঁ, অ্যান্টিথেসিস কি জিনিস দেখো, এটা খুবই সহজ, এটা খুবই সহজ। আগেরটা তুমি কি দেখে আসলা? আগেরটা দেখে আসলা যে পরস্পর বিপরীত ওয়ার্ড, অক্সিমোরন। আর এবার কি দেখবা, অ্যান্টিথেসিস কি? পরস্পর বিপরীত ওয়ার্ড না, দুটা সেন্টেন্স, পরস্পর বিপরীত সেন্টেন্স। ঠিক আছে, আগেরটা ছিল হলো বিপরীত ওয়ার্ড, আর এটা কি? বিপরীত সেন্টেন্স। কিরকম তাকাও, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। একতাই বল, আমরা যদি ডিভাইড হয়ে যাই তাহলে আমরা কি বলবো? পরাজিত হবে, এটা বলতেছে। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। তারপর a word in hand is worth two in the bush, man proposes, God disposes। এই যে পরস্পর বিপরীত বাক্য, বিপরীত বাক্য যদি থাকে তখন তাকে তুমি কি বলবা? অ্যান্টিথেসিস, অ্যান্টিথেসিস, এটা বলবা। হ্যাঁ, আর যদি পরস্পর বিপরীত শব্দ থাকে তখন তাকে অক্সিমোরন বলবা। অক্সিমোরন, অ্যান্টিথেসিস দুটো কিন্তু সেম না, একটা বিপরীত বাক্য, একটা বিপরীত শব্দ। ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু সমস্যা। ওকে, তাহলে আমরা যেই কটা বললাম আমি তোমাকে একটা রিভিউ দিই। সিমিলি কি ছিল জানো, এখনই তোমার মুখস্থ হয়ে যায়। সিমিলি মানে হলো কম্পেয়ার, প্রিপোজিশন বা কনজাংশন দিয়ে কম্পেয়ার করতে হবে। মেটাফোর মানেও কম্পেয়ার, বাট কোনো প্রিপোজিশন বা কনজাংশন তোমার আসলে এখানে থাকবে না। তারপর ইউফেমিজম কি? কঠোর কোনো ওয়ার্ড তুমি সফট কোনো ওয়ার্ডের মাধ্যমে ইউজ করবা। যেমন তুমি ধরো যে ওই যে বলা ডাইট, ডাইটের পরিবর্তে ফাস্ট অ্যাওয়ে এই কথাটা ইউজ করলা, বা গোন অ্যাওয়ে ওই কথাটা ইউজ করলা, কিকড ইন দ্য বাকেট এই কথাটা ইউজ করলা, এগুলোকে তোমার ইউফেমিজম বলা চলে। তারপর কি ছিল? হাইপারবোল বা এক্সাজারেশন, অতিরঞ্জিত করা, এটা হলো হাইপারবোল বা এক্সাজারেশন। তারপর তুমি অক্সিমোরন পড়ছো আর অ্যান্টিথেসিস পড়ছো। অক্সিমোরন হলো বিপরীত শব্দ, আর অ্যান্টিথেসিস কি? বিপরীত বাক্য। দুটা বিপরীত বাক্য, বিপরীতধর্মী দুটা বাক্য পাশাপাশি লেখা, এটাকে আমরা কি বলবো? অ্যান্টিথেসিস বলবো। ভুল করবো না, খুব ইম্পর্টেন্ট, এগুলো আসলে ভুল করা যাবে না। ঠিক আছে, ভুল করলে তুমি আসলে ঝামেলায় পড়ে যাবা। ওকে, আমরা এরপর যেখানে ছিলাম, পার্সনিফিকেশন, খুব ইম্পর্টেন্ট ভাই পার্সনিফিকেশনটা। দেখো মানে ব্যাপারটা এরকম যে তোমার একটা বস্তু যেন কথা বলতেছে, হ্যাঁ, ব্যক্তি না, একটা বস্তু, একটা বস্তু যেন কথা বলতেছে। এই ধরনের জিনিসগুলোকে আসলে পার্সনিফিকেশন বলা হয়। হ্যাঁ, একটা বস্তুকে বা জড় পদার্থকে জীবিত জীবিত করার মাধ্যমে দেখানো, এটা আসলে কি? পার্সনিফিকেশন। দেখো এই ধরনের উক্তি দ্বারা নিষ্প্রাণ বস্তু বা গুণগত ধারণাকে জীবন্ত ব্যক্তির মতো বিবেচনা করা হয়। ব্যাপারটা কিরকম? একটা এক্সাম্পল দেখো তাহলেই বুঝবা। হ্যাপি পিরিয়ড, মানে পিরিয়ড মানে একটা সময়, সময় কিভাবে হ্যাপি হবে? তাহলে সময়টাকে তুমি এখানে কি একটা মানে কি একটা জীবিত ন্যায় তুমি এখানে কম্পেয়ার করতেছো। দ্য অ্যাংরি সান, সান তো ভাই সূর্য, তো জীবন নাই, তুমি এর একটা কোয়ালিটি বলতেছো অ্যাংরি। দ্য স্মাইলিং সিজন, তারপর আর পেশেন্স সোন রিপ্লাইস, তারপর অনেকগুলো এখানে আছে। ডেথ লেইস ইটস আইসি হ্যান্ড অন এভরিওয়ান, মানে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ডেথ লেইস ইটস আইসি হ্যান্ড, আইসি হ্যান্ড মানে হলো বরফের হাত, মানে সবাইকে থামাই দিবে, জমাই দিবে, নিস্তব্ধ করে দিবে, এটাকে আমরা বলতেছিল আইসি হ্যান্ড। ঠিক আছে, এটা হলো পার্সনিফিকেশন। তাহলে পার্সনিফিকেশন কি? একটা বস্তুবাচক জিনিসকে তোমার আসলে জীবিত পদার্থের মতো করে কম্পেয়ার করা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে পার্সনিফিকেশন। বস্তুবাচক কোনো জিনিসকে জীবিত কোনো কিছুর সাথে কম্পেয়ার করা, বা জীবিত কিছুর মতো করে কি করা? প্রিটেন্ড করা, এই জিনিসটাই হলো আমাদের পার্সনিফিকেশন। তুমি যদি এক্সাম্পল গুলো দেখো একা একা বুঝতে পারবে, আরো অনেকগুলো এক্সাম্পল আছে। দেখো দ্য ফ্লাওয়ার্স বেগড ফর ওয়াটার, যে ফুলগুলো কি করতেছে? ফুলগুলো পানির জন্য ভিক্ষা করতেছে। এখন ফুল তো ভাই জড়, ফুল তো জড় পদার্থ না, হ্যাঁ, মানে জীব পদার্থ, বাট সেটা তো আসলে ভাই উদ্ভিদ, উদ্ভিদও চলাচল করতে পারে না, তাই না? তো ফুল কিভাবে পানির জন্য প্রাণ ভিক্ষা চাইবে? এইরকম যে ব্যাপার, এটাকে আমরা বলতেছিল পার্সনিফিকেশন। ঠিক আছে, অর্থাৎ বস্তুবাচক, তোমার ধরো জীবন থাক বা জীবন না থাক, চলাচল করতে পারে না, বাট তুমি তাকে আসলে প্রাণ আছে, প্রাণীর মতো ট্রিট করতেছো, এই জিনিসটা পার্সনিফিকেশন। তো তুমি নিজের ভাষায় যা ইচ্ছা লিখে নিতে পারো, এক্সাক্ট ভাষা হলো এটা। এই ধরনের উক্তি দ্বারা নিষ্প্রাণ বস্তু বা গুণগত ধারণাকে জীবন্ত ব্যক্তির নিয়ে বিবেচনা করা হয়, এটাকে আমরা পার্সনিফিকেশন বলি। নেক্সট, তারপরে কি? অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি খুবই সুন্দর। দেখো আগেরটা একটু বুঝো, আগেরটা কি ছিল? আগেরটা ছিল হলো তোমার একটা বস্তুবাচক জিনিসকে প্রাণীর মতো করে কি করতেছো? ট্রিট করতেছো, ভালো করে বুঝো। সেটা ছিল হলো পার্সনিফিকেশন। আর অ্যাপোস্ট্রফি কি বলতেছে?
অ্যাপোস্ট্রফি বলতেছে যে কাউকে ইন্ডিকেট করে, কাউকে টার্গেট করে কোনো কিছু বলা। কিরকম দেখো এখানে লেখা আছে, এ ধরনের উক্তি দ্বারা লেখকরা কোনো প্রাণহীন বস্তু বা গুণগত ধারণাকে জীবন্ত ব্যক্তির ন্যায় তুলনা করে থাকে বা সম্বোধন করে থাকে। অর্থাৎ আমার কথা একটু বুঝো, আগেরটার মধ্যে কি কোনো সম্বোধন ছিল? দেখো তো না, জাস্ট একটা বস্তুবাচক ওয়ার্ডটাকে জীবন্ত জীবন্ত ব্যক্তির মতো করে কি করা, কম্পেয়ার করা বা ট্রিট করা, এটা ছিল পার্সনিফিকেশন। আর অ্যাপোস্ট্রফিটা কি? হ্যাঁ, বস্তুবাচক জিনিসকে জীবন্তর মতো করে ট্রিট করা ঠিক আছে, কিন্তু সম্বোধন করতে হবে। এই যে সম্বোধন করা মানে কি, টার্গেট করে কোনো কিছু বলা। যেমন দেখো আমাদের বিগেস্ট একটা সুন্দরতম একটা, আমি যদি উইলিয়াম শেক্সপিয়ার এটা না, হ্যাঁ তার একটা নাটক থেকে না, একটা প্লে থেকে না, নাটকের নামটা আমার মনে নাই, যে ফ্রেলটি, এটা ওইভাবে বলা হয় যে ফ্রেলিটি দাই নেম ইজ ওম্যান। হ্যাঁ, মানে এটা এমন সুন্দর, তার একটা ট্র্যাজেডি নাটক থেকে নেওয়া, মানে শেক্সপিয়ারের। এটা খুবই আসলে, তিনি তো অনেক জনপ্রিয় একটা লেখক, তাই না? আমরা সবাই জানি যে ফ্রেইলিটি দাই নেম ইজ ওম্যান, ফ্রেইলিটি মানে হলো ভঙ্গুর, বলছে ভঙ্গুরতা, দাই নেম ইজ ওম্যান, যে মেয়ে তোমার আরেক নাম হলো ভঙ্গুরতা। মানে ট্র্যাজেডি মূলক একটা নাটক ছিল না, যে মেয়ে তোমার আরেক নাম হলো ভঙ্গুরতা। তার মানে কি, মেয়েরা কথা দিয়ে কথা রাখে না, বা তাদের আসলে একটা লেখক কষ্ট পেয়ে এত বড় একটা উক্তি করছিল। এবং এখান থেকে কিন্তু তোমার অনেক অনেক কোশ্চেন হয়। দিতে পারেন ফ্রেইলটি ডাইনামিজম, এই যে ফ্রেইলটি, এটা কোন পার্সেসিস? নাউন হবে ভাই, ভঙ্গুরতা এটা নাউন, ভঙ্গুর বা নাউন এটা আসলে বোঝানো হইতেছে, বুঝছো? এখান থেকে প্রচুর 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 আসে। অর্থাৎ তাহলে অ্যাপোস্ট্রফি কি জিনিস থাকতেছে, কাউকে টার্গেট করে কোনো কিছু বলতে হবে, সম্বোধন করে বলতে হবে তাকেও প্রত্যেকবার। দেখো, ও সলিটিউড, ও ডেড, ও টাইম, মানে বস্তুবাচক কিছুকে তুমি টার্গেট করে বা ইন্ডিকেট করে যখন বলবা, তখন হলো অ্যাপোস্ট্রফি। আর যখন বস্তুবাচক জিনিসকে ইন্ডিকেট করে কোনো কিছু বলবা না, জাস্ট ফর তুমি বস্তুর মধ্যে প্রাণের সঞ্চয় করতেছ, তখন কি ছিল? তখন ছিল হলো পার্সনিফিকেশন। তাহলে এই দুটো জিনিস কি ভুল করা যাবে না? একটা হলো পার্সনিফিকেশন, একটা অ্যাপোস্ট্রফি। পার্সনিফিকেশন বস্তুবাচক জিনিসকে ব্যক্তির মতো করে ট্রিট করা, আর অ্যাপোস্ট্রফি বস্তুবাচক জিনিসকে ব্যক্তির মতো করে ট্রিট করা। বাট সমস্যা কোথায়? সমস্যা এখানে, অ্যাপোস্ট্রফিটা হলে কাউকে টার্গেট করে বলবা, এই যে টার্গেট করবা, টার্গেট করতে হবে। আর পার্সনিফিকেশনে কোনো টার্গেট করার প্রয়োজন নেই। দ্যাটস দ্য থিম। তাকাও, এই দেখো, পার্সনিফিকেশন কিন্তু কাউকে টার্গেট করেনি। দ্য অ্যাংরি সান, দ্য স্মাইলিং সিজন, তারপর কিছু ডেট লাইস ইজ আইসি হ্যান্ড অন এভরিওয়ান, কাউকে টার্গেট করেনি, জাস্ট একটা বাক্য বলছে। বাট এখানে বাক্যের মধ্যে আলাদা করে টার্গেট করছে। দেখো, ও টাইম, ও ডেট, ফ্রেইলটি, ও সলিটিউড, আলাদা করে টার্গেট করছে। যখন আলাদা করে টার্গেট করবে, তখন থেকে আমরা কি বলবো? অ্যাপোস্ট্রফি। এই জিনিসটা কেন তুমি কখনো ভুল করো না, ঠিক আছে? ভুল করলে ঝামেলায় পড়বা। আর যখন স্লাইড দিব, তুমি একে একে দেখে পড়ে নিতে পারবা। আমি এত সুন্দর করে স্লাইড সাজাই রাখছি, ইজি পারবা। দেখো অ্যাপোস্ট্রফি আরো কিছু এক্সাম্পল আছে। ওহ নেচার, দো আর্ট মাই গডেস, বলতেছি যে কি সুন্দর প্রকৃতি, এটা যেন মন জুড়াই দিচ্ছে। লিটল ল্যাম্প হু মেড দাই, টাইগার, টাইগার কবিতা থেকে নেওয়া, ঠিক আছে? উইলিয়াম ব্লেকের লেখা ভেবেছিল টাইগার কবিতাটা। হ্যাঁ, লিটল ল্যাম্প হু মেড দাই, এই ছোট্ট মেষ শাবক কে এটা বানিয়েছে? এই যে দেখো, এরকম কাউকে টার্গেট করে কোনো কিছু বলা, এটাকে আমরা বলতেছি যে আমাদের কি বলে আসলে, এটা কি ছিল? পার্সনিফিকেশন তো না, এটা আমাদের ছিল হইলো অ্যাপোস্ট্রফি, কাউকে টার্গেট করে কোনো কিছু বলা। ব্লো ওয়াইন্ডস ব্লো, বলছে বাতাস বও, বাতাস বও, তুমি বইতে থাকো। এই যে ব্লো ওয়াইন্ডস, বাতাস বইতে থাকো, ব্লো বইতে থাকো, এটা আসলে বলতেছে তোমার আসলে অ্যাপোস্ট্রফি। কাউকে টার্গেট করে কোনো কিছু বলা মানে সেটা অ্যাপোস্ট্রফি। ওকে, ভুল করিও না, এগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর এটা সহজ, এটা মুখস্থ করতে হয় না। অ্যালিট্রেশন, অ্যালিট্রেশন, অ্যালিট্রেশন কি জিনিস? সেম লেটার দিয়ে সবগুলো ওয়ার্ড শুরু হবে, এটাকে অ্যালিট্রেশন বলা হয়। দেখো, 5 মাইলস, এটা কি বানান ঠিক আছে? হ্যাঁ, 5 মাইলস মেন্ডারিং উইথ মেনি মেজি মোশনস। এই যে মাইলস, মেন্ডারিং, মেজি, মোশন, এগুলো প্রতিটা এম দ্বারা শুরু। তারপর দেখো সবগুলো, পিটার পাইপার পিকড আপ, পিক অফ, কি আর বলবো, মানে সেম ওয়ার্ড দেওয়ার জন্য আসলে এইগুলো হয়েছে। তারপর এখানে হলো পিকড পিপার্স। এই যে জিনিসগুলো তোমাদের দেখতেছো সেম লেটার দ্বারা শুরু, এগুলোকে আমরা বলি হলো অ্যালিট্রেশন। এই অ্যালিট্রেশন এই জিনিসটারই, আর কোনো কিছু নাই। হ্যাঁ, আ লর্ড অফ লার্নিং ল্যাম্বারিং ইন হিজ হেড। এই যে তুমি যদি এমন কিছু ওয়ার্ড বাক্যের মধ্যে ইউজ করো যেটা সেম লেটার দ্বারা শুরু, তখন ওই বাক্যকে বলা হয় যে অ্যালিট্রেশন, পুনরাবৃত্তি, সেম জিনিস রিপিটেশন ঘটে, এটাকে আসলে অ্যালিট্রেশন বলা হয়। বা কনসোনেন্টের পুনরাবৃত্তি যেটাকে আমরা আসলে বলি, ফার্স্ট লেটারটা সবসময় কি হবে? তোমার রিপিটেশন করবে, এটা হলো তোমার অ্যালিট্রেশন। এখান থেকে মনে রাখবো হলো রিপিটেশন। এগুলো হলো ফিগার অফ স্পিচ। আমরা কেবল 10টার মতো করছি, এখন অনেকগুলো বাকি আছে, আমরা সামনের দিকে এখনো যাই নাই, ঠিক আছে?
তারপর এপিগ্রাম, এপিগ্রামটা আমি তোমাকে সহজে মনে করাই দিই, এটা জীবনেও ভুল হবে না। এপিগ্রাম হলো যে বিখ্যাত ব্যক্তির উক্তি। কিভাবে মনে রাখবো বলো? বিখ্যাত ব্যক্তির উক্তিকে আমরা এপিগ্রাম বলবো, শেষ। বিখ্যাত ব্যক্তির উক্তি মানে সেটা এপিগ্রাম, মনে রাখ। দেখো যত রকম উক্তি আছে তাকাও, বা যে কোনো একটা উক্তি মানে গভীর একটা কথা বলা, ভেবে চিন্তে কোনো একটা কথা বলা, এটাই হলো এপিগ্রাম, বিখ্যাত ব্যক্তির উক্তি। তোমার আসলে মনে করতে সহজ হবে। দেখো, হি ডাজন্ট বিলিভ হু ডাজন্ট লিভ অ্যাকর্ডিং টু হিজ বিলিভ। সে বিশ্বাস করে না যে যে নিজের বিশ্বাসের উপর চলতে পারে না। অনেক বড় একটা কথা বললো, ভাবার একটা বিষয়। তো যে কোনো উক্তি, উক্তিটাই হলো তোমার আসলে এপিগ্রাম। আই ক্যান রেসিস্ট এভরিথিং এক্সেপ্ট টেম্পটেশন। বলছে আমি রাগ টাগ ছাড়া সবকিছু সহ্য করতে পারি, রাগটা শুধু রাগ সহ্য করতে পারি না, এটা বলতেছে। তারপর দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। বলতেছে যে এই বাচ্চাটা হলো ওই, মানে দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। মানে এমন একটা বাক্য বলবে তোমার একটা মনে হবে যেটা গুরুত্বপূর্ণ উক্তির মতো। সাইলেন্স ইজ সামথিং মোর এলোকুয়েন্ট দ্যান স্পিচ। এ দেখো এমন একটা উক্তি দিল, ঠিক আছে? এই কোন একটা উক্তি, স্পেশাল কোনো কথা, এগুলোই আমাদের হলো এপিগ্রাম। এপিগ্রাম আর পরের একটা টার্মের মধ্যে কিন্তু আমাদের ঝামেলা আছে। ঝামেলাটা আমি তোমাকে কাভার দিচ্ছি। একটা হলো এপিগ্রাম, আর এটা কি বলো? আর এটা হলো প্যারাডক্স। তো এপিগ্রাম আর প্যারাডক্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ওকে, বুঝতে হবে তোমার আসলে ডিফারেন্সটা কোথায়। দেখো, প্যারাডক্স হইলো বিপরীত অর্থ প্রদান করবে, এটাও একটা উক্তি। প্যারাডক্স কি বলো? এটাও একটা উক্তি, বিখ্যাত উক্তি, কিন্তু এটা অপোজিট, বিপরীত অর্থ। ও ডাবল পি ও এস আই টি, বিপরীত অর্থ, অপোজিট মিনিং, ঠিক আছে? বিপরীত অর্থ প্রদান করবে, এটাকে আমরা কি বলবো? এটা হলো প্যারাডক্স। আর এপিগ্রাম কি? কোনো বিপরীত অর্থ না, যা শুধুমাত্র উক্তি। হ্যাঁ, বুঝি নাই, ওকে, সমস্যা নেই। দেখো, আগে তো অনেকগুলো দেখে আসলে না, যে দেখো এখানে কি সেম বিপরীত অর্থ ছিল। সাইলেন্স ইজ সামথিং মোর দ্যান ইলোকুয়েন্ট দ্যান স্পিচ। তারপর দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। আই ক্যান রেসিস্ট এভরিথিং এক্সপেক্ট টেম্পটেশন। মানে খুব একটা বিপরীত অর্থ এখানে আমাদের প্রদর্শন হইতেছে না। লাস্টে দেখে তোমার মনে হইতে পারে, বাট এটা আসলে না। এটা তোমার আসলে এখানে মানে খুব বিপরীত অর্থ এখানে প্রদর্শন করতেছে না, ঠিক আছে? আসো, আর প্যারাডক্সের দিকে যদি তাকাও, এটাও তোমার গুরুত্বপূর্ণ উক্তি বাট বিপরীত অর্থ প্রদর্শন করবে, মাস্ট বি। দেখো, মোর হ্যাসেল লেস স্পিড। যত বেশি তাড়াহুড়া করবা তত কম স্পিডে তুমি আসলে যাবা, বিপরীত অর্থ। দেখো, দেখছো, দেয়ার ইজ প্লেন্টি ইন পভার্টি। তো তোমার যত বেশি থাকবে, প্রাচুর্যতা থাকবে, তুমি তত আসলে গরিব, তোমার তত খাই খাই স্বভাব থাকবে, তত আরো চাই স্বভাব থাকবে। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ইজ দ্য ফেইলার হলো সাকসেস, বিপরীত অর্থ। There is no one so great a donor as a wealthy miser. অনেক সুন্দর একটা উক্তি। বলতেছে যে যে অনেক সম্পদশালী একজন দুঃখী মানুষের চেয়ে ভালো ডোনার আর হতেই পারে না। সম্পদশালী দুঃখী মানুষ মানে কি? ধরো তোমার 100 কোটি টাকা আছে, তোমার সন্তান টন্তান কেউ নেই, তাই না? এখন তুমি কি করবো? মারা যাওয়ার আগে সব ডোনেট করে দিয়ে যাবা না? অবশ্যই ডোনেট করে দিয়ে যাবা। এটাই বলতেছে, there is no one so great donor as a wealthy miser। মানে বড়লোক দুঃখী মানুষের চেয়ে ভালো ডোনার আর কেউ হইতে পারে না। এই যে দেখো, এই যে বিপরীত সম্পর্কটা দিবে, হ্যাঁ, বিপরীত তোমার এই গুরুত্বপূর্ণ একটা উক্তি বা বিপরীত সম্পর্ক। এই গুরুত্বপূর্ণ উক্তি প্লাস বিপরীত সম্পর্ক যদি থাকে, তখন তাকে আমরা কি বলবো? প্যারাডক্স। আর যদি তুমি দেখো শুধুমাত্র গুরুত্বপূর্ণ উক্তি, কোনো বিপরীত সম্পর্ক নাই, খুব একটা ডিপ বিপরীত সম্পর্ক নাই, তখন থেকে এপিগ্রাম বলা হবে। যদিও এইগুলো কনফিউজিং, দুইটা কখনো একসাথে দেয় না। বলবেন এপিগ্রাম কি প্যারাডক্স কি, এটাই বুঝে না। আর যদি এপিগ্রাম প্যারাডক্সের মধ্যে ঝামেলা দেয়, তাহলে তো শেষ। তাহলে তো ভাই জান টান একদম তামা তামা হয়ে যাবে, তাই না? জিনিসটা আসলে এইভাবে কাজ করে। এপিগ্রাম আর প্যারাডক্স কখনো ভুল করবে না। আসো, এবার আর কি, এবার হলো ফান। PUN, ফান। এই ফান কি? সহজ ভাই। একটা শব্দ তুমি যদি বিভিন্ন ভাবে ব্যবহার করো, তখন তাকে ফান বলা হয়। মানে একটা শব্দ বিভিন্ন মিনিং এ ব্যবহার করা হবে। যেমন দেখে একটু তাকাও, দ্য লিওপার্ড, লিওপার্ড মানে কি? চিতাবাঘ না? হ্যাঁ, দ্য লিওপার্ড নেভার চেঞ্জেস ইটস স্পট, ঠিক আছে? whenever it goes from one spot to another। বলতেছে চিতাবাঘ কখনো তার কি, তার যে চিহ্ন বা তার যে রাজত্ব, স্পট বলতে এখানে রাজত্ব, এরকম একটা মিনিং, এটা কখনো চেঞ্জ করে না। সে যেখানে আগে থেকে থাকা শুরু করে সেখানেই থাকে, ঠিক আছে? এখানে স্পট বলতে রাজত্ব বোঝানো হচ্ছে। whenever it goes from one spot to another, যখন কখন সব তখনই সে এটা পরিবর্তন করে। এই জায়গাটা কখন? যখন সে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। একবার স্পট মানে রাজত্ব, আরেকবার স্পট মানে হলো জায়গা। সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং, যখন সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং, তখন থেকে আমরা ফান বলি, ঠিক আছে? যেমন দেখো, আর ইউ ফেয়ার, তুমি কি ফর্সা? ইজ দ্যাট ফেয়ার, এটা কি ন্যায্য? এই যে ফর্সা ন্যায্য, ডিফারেন্ট মিনিং। সেম ওয়ার্ড যখন ডিফারেন্ট মিনিং দিবে, তখন থেকে আমি কি বলবো? তখন থেকে আমরা বলবো যে ফান, ঠিক আছে? এইভাবে জিনিসটা আসলে কাজ করে থাকে। তো দ্যাটস দ্য ম্যাটার। সেম ওয়ার্ড বাক্যের মধ্যে ডিফারেন্ট মিনিং দিবে, এটাকে তুমি ফান বলবা। ফান না, PUN। যদিও ফানের আরেকটা ব্যাপার আছে, এটাকে আসলে তোমার কি বলা হয়, মজা করাও বলা হয়।
ফান বলা হয় বা কৌতুক সৃষ্টি করা বলা হয়। কৌতুকের কথা বলে আয়রনি নিয়ে তোমাদের অনেক ঝামেলা লাগবে, তাই ফান মানে শুধু শিখো অমন কোনো কিছু না, সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং, এটা হলো ফান। এবার আমরা চলে আসবো যে আয়রনি। আয়রনি কি জিনিস, অনেক বেশি ইম্পর্টেন্ট। আয়রনি তো আমরা, এটা তো এমনিতেই পারবো না, এটা আমরা আসলে কি বলবো, বাস্তব জীবনে কতবার ইউজ করি আমরা। মানে ভার্সিটিতে যারা পড়ি, কিরে আমার সাথে আয়রনি করতেছিস। আয়রনি জিনিসটা কি? আয়রনি হলো ব্যঙ্গ করা বা মজা করা, ঠিক আছে। যেমন ধরো কিভাবে এক্সাম্পল দেওয়া যায়, আহ ধরো তোমার তোমার বাসায় একটা ফ্রেন্ড আসলো, বড় লোক একটা ফ্রেন্ড। এখন তোমার রুম, ধরো শীতকাল, না না ধরো তোমার গোসল করবে, শাওয়ারে গেল, যে দেখে যে গরম পানি ঝর্ণা নেই। এখন গরম পানি ঝর্ণা নেই, এটা কি এমন কষ্ট না, ঠান্ডা পানি, ও তো ঠান্ডা পানিতে গোসল করতে পারে না। এখন সে তোমাকে মজা করে, সে তোমাকে বলতেছে যে হ্যাঁ, কি সুন্দর ঠান্ডা পানি, উফ এত গরম লাগতেছে, ইস এই ঠান্ডা পানি আমার কাছে এত গরম লাগতেছে, বুঝলাম না এত গরম কেন লাগতেছে। মানে তোমার এনে মজা উড়াচ্ছে, মজা করতেছে। যখন তোমার এনে মজা করবে উল্টাপাল্টা কথা বলে, তখন সেটাকে আসলে আইরনি বলা হয়। আমি তোমাকে অনেকগুলো এক্সাম্পল দিই, তাহলে তোমার জন্য আসলে বুঝতে সুবিধা হবে। দেখো, তোমাকে যা বলতে চাই সেটা আসলে তার বিপরীত, কিরকম একটু তাকাও। A vehicle was parked right in front of no parking sign. এটা একটা মজা না? বলতেছে যে একটা ভেহিকেল, একটা গাড়ি পার্ক করছে কোথায়? ইন দ্য ফ্রন্ট অফ নো পার্কিং সাইন, যেখানে লেখা আছে নো পার্কিং, পার্কিং করবেন না, সেখানে একটা গাড়ি পার্কিং করে রাখছে। তো এটা একটা মজা, এটা তো কখনো বাস্তবে হইতে পারে না, তাই না? ওটা মজা করার জন্য বা ওটা আসলে তোমার কি বলবো, শ্লেষ বা অপমান করার জন্য এই কথাটা বলা হয়েছে। তো মজা করার জন্য বা অপমান করার জন্য যে বিপরীত কথাটা বলা হয়, এটাকে আমরা কি বলি, আইরনি বলে থাকি। অনেক এক্সাম্পল আছে, দেখো দেখলেই বুঝবা। আর ফায়ার স্টেশন বার্নস ডাউন, বলতেছে এই যে ফায়ার স্টেশন মানে কি, যে আগুন অগ্নি নিরোধক যেই জায়গাটা আছে সেটাকে ফায়ার স্টেশন বলা হচ্ছে না? তো আর ফায়ার স্টেশন বার্নস ডাউন, সেই ফায়ার স্টেশনে পুড়ে গেছে। এই যে মজা করলো বা খিল্লি উড়ানো যেটাকে বলা হয়। আর পুলিশ অফিসার গেটস অ্যারেস্টেড ফর ব্রেকিং দ্য ল, একটা পুলিশ অফিসার লর ব্রেক করার জন্য কি হয়েছে, অ্যারেস্ট হয়েছে, রাইট? এটা তো ভাই মজা করতেছে, এই মজা করার জন্য যেটা বলা হয় সেটা হলো আয়রনি। আর পাইলট ইজ অ্যাফ্রেড অফ হাইটস, বলতেছে একটা পাইলট ভয় পায় কি দেখে, হাইট দেখে বা উচ্চতা দেখে ভয় পায়, এটা কি সম্ভব? না। তো মজা করার জন্য যে কথাগুলো বলা হয় এটাকে তোমার আইরনি বলা হয়, ঠিক আছে। এরকম অনেকগুলো আছে। দ্য ডেন্টিস্ট হ্যাজ এ ক্যাভিটি, মানে ডেন্টিস্ট হ্যাজ এ ক্যাভিটি, দাঁতের চিকিৎসকের দাঁতেই কি ক্যাভিটি আছে বা জীবাণু আছে বা দাঁতের সমস্যা। এই যে মজা করার জন্য অপমান করার জন্য যে কথাগুলো বলা হয় এটাকে আমরা কি বলবো, আইরনি বলবো। এইগুলোই দেখলেই বোঝা যায়, নতুন খুব কোনো কিছু আসলে নাই। তারপর আ গ্রামার টিচার মেক্স আ টাইপো ইন দেয়ার বুক। তারপর অ্যান অ্যান্টি টেকনোলজি ব্লগার রাইটস অনলাইন, ঠিক আছে। বলতেছে যে অ্যান্টি টেকনোলজি ব্লগার মানে যে পছন্দ করে না যে ডিজিটালাইজেশন হোক, সে অনলাইনে এসে লিখতেছে, মজা করতেছে, কাউকে মজা করার জন্য অপমান করার জন্য যা ব্যবহার করা হয়, এটাই লিটারেচারে আমাদের আইরনি নামে খ্যাত, ঠিক আছে। ইটস আইরনি। লেখা আছে দেখো, আইরনি ইনভলভ আ কন্ট্রাস্ট বিটুইন এক্সপেকটেশন এন্ড রিয়েলিটি। তুমি কি চাচ্ছ, তোমার এক্সপেকটেশন কি আর তোমার রিয়েলিটি কি, এই দুইটার মধ্যে আইরনি কি করে, কন্ট্রাস্ট করে, বিপরীত একটা সম্পর্ক প্রদান করে। আমি কি চাচ্ছি, একটা পুলিশ অফিসার কেন ল ভাঙবে? পুলিশ হইছো তুমি, লর রক্ষক, আইনের রক্ষক, তুমি যদি ল ভাঙো তাহলে কেমন একটা হইলো না? তো এই এটা তো আমি, এটা তোমার এক্সপেকটেশন রিয়েলিটির সাথে মিলে না। এই জন্য বললাম যে পুলিশ অফিসার গেট অ্যারেস্টেড ব্রেকিং ফর ব্রেকিং দ্য ল, ল ভাঙার জন্য একটা পুলিশ অফিসার গ্রেফতার করা হয়েছে। তাহলে আমি মজা করলাম যে ভাই তুই পুলিশ, তুই কেন ল ভাঙবি, এ কেমন কথাবার্তা। তো এই মজা করার জন্য যা ইউজ করা হয় সেটাকে আমরা আসলে আইরনি বলে থাকি। আইরনি এত ইম্পর্টেন্ট, পরীক্ষা এত বেশি আসে, বুঝানোর বাইরে। হ্যাঁ, তারপর লিথোডিস, লিথোটেস না, লিথোডিস, লিথোডিস উচ্চারণটা এরকম যে লিথোডিস। লিথোডিস কি, এটা কিন্তু আইরনি না, এটা কাউকে অপমান করা না, ঠিক আছে, কাউকে প্রেস করার জন্য, আর প্রশংসা করার জন্য ডাবল নেগেটিভ ওয়ার্ড ইউজ করা হয়, এটা হলো লিথোডিস। তাই বুঝি নাই, এটা খুব ঝামেলা, কি তার মাথার উপর দিয়ে যাইতেছে। আছে দেখো, বলতে হি ইজ নো ফুল, আমি বলতে চাই তাকে প্রশংসা করব যে সে অনেক চালাক, ঠিক আছে। সে অনেক চালাক না বলে কি বললাম, হি ইজ নো ফুল, সে বোকা না। তার মানে কি, তার প্রশংসা করতে সে অনেক চালাক। প্রশংসা করার জন্য বিপরীতধর্মী হাবোধক বাক্য প্রকাশ করতে নাবোধক বাক্য যখন ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় যে লিথোডিস। দেখো, আই এম নট আ লিটল সারপ্রাইজড এট ইওর কন্ডাক্ট, আমি তোমার আচরণে কম সারপ্রাইজড হইনি, তার মানে কি অনেক বেশি সারপ্রাইজড হয়েছি। তো বিপরীতধর্মী হাবোধক বাক্য, শক্তিশালী হাবোধক বাক্যের জন্য যে তুমি নাবোধক বাক্য এখানে লিখতেছো,
একটু জিনিসটা দেখে নাও তাহলে ভালো হবে। আমরা আসতেছি। জাস্ট আ সেকেন্ড। এই জিনিসগুলো লিখে নিছে একটু রিভিশন দিয়ে দাও, হ্যাঁ? আমি জাস্ট একটু টাইম নিচ্ছি। জাস্ট আ সেকেন্ড। কনভেনিয়েন্স। চলো আমরা একটু যাই। নেক্সট কি ছিল? লিথোরিস ছিল, তাই না? তা লিথোরিস কি বললাম একটু বুঝো। লিথোরিস হইলো যে তুমি একটা পজিটিভ ইয়েস বলবা, এই পজিটিভ ইয়েস বলার জন্য নেগেটিভ ওয়ার্ড ইউজ করতেছে। হি ইজ নো ফুল, সে বোকা না, তার মানে সে অনেক চালাক। পজিটিভ ইয়েস ভাইস আনার জন্য তুমি কি করতেছো? নেগেটিভ ওয়ার্ড ইউজ করতেছো। এটাই হলো তোমার লিথোরিস, ঠিক আছে? আর আইরনি কি? কাউরে অপমান করার জন্য এক্সপেকটেশন রিয়েলিটি তোমার ম্যাচ করে নাই, ব্রেক করছে, এটা বোঝানোর জন্য যা ইউজ করছো এটাকে তোমরা কি বলবা? আইরনি বলবে, ঠিক আছে? এরপর আমাদের কি আছে? ওয়েট, এরপর আহ, আচ্ছা, এটা অনেক সহজ। ধ্বনির অনুকার, এটা উচ্চারণটা এরকম হবে, হ্যাঁ দেখো। এম এ টিও ম্যাটো হয় না, ম্যাটো হবে না, ম্যাডো। ম্যাডো ময়জা ফলাকারে ম্যাডো করে ম্যাডো। আর ও এন ও অনো, সরিয়ে তুলতাম না জন্য অনো। আর পি ও ই আই এ ফিয়া। এখন একটু উচ্চারণ করো, দেখো হয়ে যাবে অনোম্যাডোফিয়া। এরকম হবে অনোম্যাডোফিয়া, অনোম্যাডোফিয়া। হ্যাঁ, বা তুমি বলতে পারো যে অনোম্যাডোফইয়া। ফিয়া না বলে ফইয়াও বলতে পারো, এটাও কারেক্ট, ফইয়া। অনোম্যাডোফইয়া, অনোম্যাডোফইয়া, অনোম্যাডোফইয়া। সবসময় উচ্চারণ তো সেম থাকে না, প্রোনাউন্সিয়েশন অনেক কিছু চেঞ্জেস আছে, তো ফাইন। অনোম্যাডোফইয়া কি জিনিস বলতেছে ভাই? সহজ। কোনো কিছুর সাউন্ড কেমন হয়, কোনো কিছুর অনুকার কেমন হয়, এটাকে অনোম্যাডোফাইয়া বলা হয়। দ্য বাজ র্যাটেল, দ্য বাজ র্যাটেল, ওই যে আউট আউট কবিতা ছিল না? আউট আউট দ্য বাজ র্যাটেল। এই যে আই হার্ড আ র্যাটেল, আমি একটা শব্দ শুনতে পারলাম, যে বিদ্যুৎ চালিত করাত খনখনিয়ে ঘনঘনিয়ে চলতেছে চলতেছে। এই যে কোনো কিছুর শব্দ, কোনো কিছুর শব্দকেই কি বলা হয়? অনোম্যাডোফইয়া, অনোম্যাডোফইয়া। কোনো কিছুর শব্দ, যে গুস ফুট, যে কোনো শব্দ, কোনো কিছুর শব্দই হলো তোমার বিপ, অনোম্যাডোফইয়া। যে কোনো কিছুর শব্দ মনে রাখবা, সেটাই হলো অনোম্যাডোফইয়া। এই আর তেমন কোনো কিছু সেখানে না। অনেকগুলো শব্দ দেওয়া আছে, এর বাইরে তোমার পরীক্ষায় আসবে না ভাই। তোমার শুধু এই কটাই আসবে, এনিমেল সাউন্ড, তারপর তোমার অবজেক্ট সাউন্ড, অ্যাকশন সাউন্ড, যে কোনো শব্দকে কি বলা হয়? অনোম্যাডোফইয়া। এটা অনেক সহজ, কোনো ঝামেলা নেই। যে কোনো শব্দ, এটা আমাদের হলো অনোম্যাডোফইয়া, ঠিক আছে? উচ্চারণটা ভুল করবে না। আমি চলো তোমাকে একটা রিপিটেশন দিই, যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আমি উপর থেকে রিপিটেশনে চলে যাই এক এক করে, চলো। এক নম্বর কি ছিল? সিমিলি। সিমিলি কি? কম্পেয়ার করবা এন্ড প্রিপজিশন বা কনজাংশন লাগবে। তারপর কি ছিল বলো? তারপর ছিল হলো মেটাফোর। মেটাফোর মানে কি? তুমি কম্পেয়ার করবা, কিন্তু তুমি কি করতে পারবে না? তুমি কোনো কনজাংশন বা প্রিপজিশন ইউজ করতে পারবে না। তারপর কি ছিল বলো? ইউফেমিজম। ইউফেমিজম কি? খাতার সাথে একটু ম্যাচ করে নাও। এটা ছিল তোমার হ্রাস বা কঠোর কোনো ওয়ার্ডের পরিবর্তে সহজ ওয়ার্ড ব্যবহার করা। ডাইট, ডাইটের পরিবর্তে তুমি বলতে পারো যে ফাস্ট হবে। তারপর কি ছিল? হাইপারবোল বা এক্সাজারেশন, অতিরঞ্জিত করা। কোনো কিছু অতিরঞ্জিত বা ওভার গ্লোমিং করাকে আমরা বলি যে হাইপারবোল বা এক্সাজারেশন। তারপর কি ছিল? অক্সিমোরন। অক্সিমোরন জিনিসটা কি ছিল? একটু ম্যাচ করো। অক্সিমোরন ছিল হলো বিপরীত ওয়ার্ডের ব্যবহার, আমি যদি ভুল না হই। আর অ্যাপোস্ট্রফি ছিল হলো বিপরীত সেন্টেন্সের ব্যবহার, ইফ আই এম নট রং। জাস্ট জিনিসটা আমাদের এখন এ চলে আসবে। অ্যাপোস্ট্রফি না, একটা হলো অক্সিমোরন আর একটা হলো অ্যানথেসিস। হ্যাঁ ঠিক আছে, অক্সিমোরন ছিল বিপরীত ওয়ার্ড, আর অ্যানথেসিস কি ছিল? বিপরীত বাক্য। একটা হলো বিপরীত ওয়ার্ড আর একটা হলো বিপরীত বাক্য। এই যে হ্যাঁ, একটা বিপরীত ওয়ার্ড ছিল, একটা বিপরীত বাক্য ছিল, ঠিক আছে? তারপর হলো পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কি জিনিস বলো তো, একটু বোঝার চেষ্টা করো তো। কোন একটা বস্তুকে কার মতো করে, যার জীবন আছে, প্রাণীর মতো করে ট্রিট করে, এটা হলো পার্সোনিফিকেশন। ভালো করে বুঝবা। আর অ্যাপোস্ট্রফি কি ছিল? বস্তুকে প্রাণীর মতো করে ট্রিট করা, বাট তাকে টার্গেট করে কিছু বলতে হবে। ও সলিটিউড, ফ্রেইলটি, দ্য নেম ইজ ওম্যান, ও ডেথ, ও টাইম। কাউকে টার্গেট করে সম্বোধন করে কোনো কিছু বলতে হবে। এই হলো তোমার পার্সোনিফিকেশন আর অ্যাপোস্ট্রফির মধ্যে মেইন পার্থক্যটা, ঠিক আছে? তারপরে আমরা বাকিগুলো দেখলাম যে অ্যালিটারেশন সহজ। একটা সেম লেটার তোমার প্রতিটা শব্দের শুরুতে থাকবে, এটাকে তোমার অ্যালিটারেশন বলা হয়।
তারপর এপিগ্রাম ছিল। এপিগ্রাম ছিল হলো যে বিখ্যাত ব্যক্তির যে কোনো একটা উক্তি, এই উক্তিকে আমরা কি বলতাম? এপিগ্রাম বলতাম। তারপর কি ছিল? প্যারাডক্স। প্যারাডক্স কি? বিখ্যাত ব্যক্তির উক্তি বাট বিপরীত হইতে হবে, বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকতে হবে। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, যে ব্যর্থতাই সফলতার মূল, বিপরীত শব্দ ব্যর্থতার সফলতা, এই জিনিসকে আমরা কি বলবো? প্যারাডক্স বলবো। তারপর হলো ফান, PUN, ফান। ফান কি ছিল তোমার? সেম ওয়ার্ড যখন ডিফারেন্ট মিনিং দেবে বাক্যের মধ্যে, তখন সেটাকে আমরা এই যে PUN, ফান বলবো। আইরনি কি ছিল বলো? আমার এক্সপেকটেশন আর রিয়েলিটি ম্যাচ করে নাই। যখন এক্সপেকটেশন রিয়েলিটি ম্যাচ করে নাই, কাউকে অপমান করার জন্য, ব্যঙ্গাত্মক করার জন্য, হাস্যরসাত্মক কথা বলার জন্য আমরা যে উক্তিটা করি, সেটাকে আমরা কি বলি বলো? আইরনি। তারপর কি ছিল? লিথোরিস। লিথোরিস হলো আমি ইয়েস চাই, ইয়েস বলার জন্য ডাবল নেগেটিভ যে ইউজ করতেছি, বিপরীত যে নেগেটিভ শব্দ ইউজ করতেছি, এটা হলো লিথোরিস। তারপর এটা কি বলো? অমনোফইয়া, অমনোম্যাডোফইয়া, সরি অম্ন না, অনোম্যাডোফইয়া এরকম ছিল, অনোম্যাডোফইয়া বা অনোম্যাডোফিয়া এমন ছিল, তাই না? অনোম্যাডোফিয়া বা অনোম্যাডোফইয়া এই জিনিসটা কি? এটা হলো যে কোনো কিছুর সাউন্ড, কোনো কিছুর সাউন্ড বা শব্দকে আমরা বলতাম যে অনোম্যাডোফইয়া। ওকে, নেক্সট একটু চলে আসো মেটোনিমি। মেটোনিম বা মেটোনিমি বলা হয়, এটা অনেক সহজ। এটা হলো যে কি বলবো, এক্সাম্পল দেখো, মুখস্থ না করে এক্সাম্পল দেখলে এটা ভালো বোঝা যায়। হ্যাঁ ভাই, বোঝা যায় না আসলে। আমি একটু জুম ইন করি, বুঝতে সুবিধা হবে। দেখো এই দেখো, দ্য বোতল টুক হিজ লাইফ, বোতলটা তার জীবন নিয়েছে। এখন বলো, বোতল কি তার জীবন নিয়েছে? না। বোতলের পরিবর্তে কি জীবন নিয়েছে? বোতলের মধ্যে বিষ ছিল, বিষ, পটাশিয়াম সায়ানাইড ছিল, তাই না? তাহলে বিষ তার জীবন নিয়ে নিয়েছে, তার মানে বোতল আসলে জীবন নেয় নাই, জীবন নিয়েছে হলো বিষ। পরসিনরিম কোন একটা পদার্থ নিছে। দ্য ক্রাউন উইল ফাইন্ড অ্যান্ড হায়ার, বলছে ক্রাউন মানে কি? মুকুট। মুকুট তার পরবর্তী প্রজন্ম খুঁজে নেবে। এখন মুকুট, ক্রাউন মানে তো মুকুট, মুকুট কি তার পরবর্তী প্রজন্ম খুঁজে নিতে পারবে? না। যে যোগ্য, এই যোগ্য ব্যক্তি পরবর্তী রাজা হবে। এখানে তাহলে ক্রাউন খুঁজে নিচ্ছে না, যে রাজা বর্তমানে আছে সে তার পরবর্তী প্রজন্ম খুঁজে নেবে যে কে পরবর্তী রাজা হবে। তাহলে ক্রাউন খুঁজে নেওয়ার দায়িত্ব পালন করতেছে না। দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সর্ড, এই যে পেন মানে হলো কলম, আর সোর্ড মানে হলো তরোয়াল। তাহলে কলম তলোয়ারের চেয়ে কি বেশি শক্তিশালী। কনসেপ্টটা কি এটা বুঝতে চাইছে না? পেন মানে কি? পেন মানে হলো লেখক, যারা নীতি নির্ধারণের কাজ করে, তারা বেশি মাইটার তার চেয়ে সর্ড। সর্ড মানে কি? তলোয়ার। তলোয়ার কারা চালায়? সৈনিকরা চালায়। তার মানে কি বুঝাতে চাচ্ছে? সৈনিকদের চেয়ে যারা নীতি নির্ধারণ করে তাদের পাওয়ার বেশি। তাহলে এখানে কিন্তু পেন বা সর্ড আসলে এক্সাক্ট মিনিং এটা প্রকাশ করেনি, অন্য মিনিং প্রকাশ করছে। দ্য হুইল ডিসাইডেড দ্য আউটকাম, চাকা ডিপেন্ড করবে যে এর পরবর্তী আউটকামটা কেমন হবে। এখন চাকা কি ডিপেন্ড করতে পারে? হুইল কখনো ডিপেন্ড করতে পারে না, হুইল কখনো ডিপেন্ড করবে না। গাড়ি যে চালাবে তার কথা বলা হচ্ছে, সে ডিসাইড করবে যে এই 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 গাড়ি থেকে কিরকম পারফরমেন্স আসবে, চাকা তো ডিসাইড করতে পারে না। তো এই 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 জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি আসলে মেটোনিমি বা মেটোনিম বলা হয়ে থাকে। দেখো, একটা বস্তুর সাথে গভীরভাবে সম্পর্কিত একটা নামের পরিবর্তে অন্য নাম ব্যবহার করা হয়। বোতলের সাথে বিষের সম্পর্ক আছে, এই জন্য লাইফটা মারা গেছে। গভীরভাবে সম্পর্কিত একটা নামের পরিবর্তে একটা নাম যখন ব্যবহার করবা, তখন তাকে মেটোনিমি বা মেটোনিম বলা হয়ে থাকে। ঠিক আছে, এই আর কি তোমার ব্যাপার। দেখো, মাই পার্স ইজ এক্সস্টেড, আমার তাহলে আমার পার্স কি মানে এক্সস্টেড হয়েছে? না, পার্সের মধ্যে টাকা ছিল, টাকা এক্সস্টেড হয়ে গেছে বা টাকা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড, এটা তো আমি বললামই। তারপর নজরুল ইজ দ্য বাইরন অফ বেঙ্গল, নজরুল কি আসলেই বেঙ্গলের বাংলাদেশের বাইরন হতে পারতেছে? না। তাহলে নজরুলের কোয়ালিটিকে তুলনা করা হচ্ছে, নজরুলকে তুলনা করা হচ্ছে না, নজরুলের কোয়ালিটিকে বাইরনিক কোয়ালিটির সাথে তুলনা করা হচ্ছে। অ্যাড্রেস দ্য চেয়ার, বলছে এই এই চেয়ারটা খুঁজো, এই চেয়ারটা খুঁজো না, এই চেয়ারের মালিককে, এই চেয়ারের পাওয়ার কার হাতে আছে তাকে খুঁজো। তখন তুমি একটা সিনোনিম ওয়ার্ড ব্যবহার করবে, একটার পরিবর্তে অন্যটা গভীরভাবে সম্পর্কিত, তখন তাকে মেটোনিমি বা মেটোনিম বলা হয়ে থাকে। অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। ঠিক আছে, তো প্লিওনিজম টেট্রিওলজি, এটা হলো প্লিওনিজম বা টেট্রিওলজি। প্লিওনিজম বা টেট্রিওলজি কি জিনিস? দেখো, এটা হলো রিডান্ডেন্সি। এটাকে কি মনে রাখবো বলো? রিডান্ডেন্সি, REDUN, রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি মানে কি বলতো? বাহুল্য দোষ। এই বাহুল্য দোষকে আমরা কি বলবো? প্লিওনিজম বা টেট্রিওলজি। দেখো, রিপিট ইট এগেইন, রিপিট আবার এগেইন বলো তো দরকার নাই, তাই না? ডাবল কেন বলবা? লেট আস জয়েন ইট টুগেদার, জয়েন আবার টুগেদার কেন বলবা? He lives in lonely isolation, isolation lonely তো সিমিলার ওয়ার্ড, সিনোনিম। তো ডাবল তুমি আসলে রিডান্ডেন্সি কত দরকার নাই না, সেম ওয়ার্ড তো বাক্যের মধ্যে দুইবার ব্যবহার করার দরকার নাই। এই এটা আসলে পরিহার করতে হবে, এটা কিন্তু একটা ভুল। এটা সাহিত্যের মধ্যে তারা দিয়ে রাখছে, মানে একটা মানে জোর দেওয়ার জন্য, ইমোশন ক্রিয়েট করার জন্য, প্রেসার ক্রিয়েট করার জন্য
এটা এক ধরনের সাহিত্য, এটাকে আমাদের কি বলা হয়, ফিগার অফ স্পিচ, এর থেকে প্লেনারিজম বা টেক্সোলজি বলা হয়। বাট বাস্তব জীবনে আমরা কখনো এটা ইউজ করবো না, এটা ইউজ করলে আসলে খুব একটা ভালো যে আমরা মার্ক পাবো তা না, এটা ইউজ করা যাবে না, এটা গ্রামারের রিডান্ডেন্সি দোষ বলা হয়। এটা হলো তোমার প্লেনারিজম বা টেক্সোলজি। ওকে, এবার আসো পেরিফ্রেসিস বা সার্কামলোকিউশন। পেরিফ্রেসিস বা সার্কামলোকিউশন, ঠিক আছে। তো পেরিফ্রেসিস বা সার্কামলোকিউশনটা কি জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এইটা আসলে কিভাবে বলা যাবে, দুটার মধ্যে তো ঝামেলা হয়ে যাবে আমরা যদি এ করি আসলে। আচ্ছা, এটা একটা উক্তির মতো, হ্যাঁ, সরাসরি না বলে কোনো কিছু ঘুরাই ফিরাই বলা। যেমন ধরো তুমি এটা নিয়ে তাহলে আমাকে একটা ঝামেলা বলতে পারো, একটা হলো ভাই ইউফেমিজম ছিল। ইউফেমিজমটা কি ছিল? ইউফেমিজম ছিল ভাই অনেক রাশ বা কঠোর, মানুষ সহ্য করতে পারবে না এমন জিনিসকে খুব সহজ ভাবে এক্সপ্লেন করে আপনি ইউফেমিজম বলতেছিলেন। আবার আপনি এখানে পেরিফ্রেসিস বা সার্কিমলোকিউশন বলতেছেন যে কোন উক্তির মাধ্যমে কোনো কিছু সরাসরি না বলে ঘুরিয়ে ফিরিয়ে বলা। তাহলে ইউফেমিজম আর এই সার্কিমলোকিউশন আমি কিভাবে বুঝবো? আপনার মনের মধ্যে একটা কোশ্চিন আসতেই পারে, ঠিক আছে, সমস্যা নাই। তো আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, ইউফেমিজম ছিল হলো অনেক রাশ, অনেক কঠোর কোন ওয়ার্ডের সিনোনিম, অনেক কঠোর, ডেড, মৃত্যু, ভয়, এগুলো কঠোর ওয়ার্ডের সিনোনিমকে কি বলতাম আমরা? ইউফেমিজম বলতাম, ঠিক আছে। আর পেরিফ্রেসিস বা সার্কিমলোকিউশন এরকম না। দেখো এটা এটা তিনি কিভাবে বলছে একটু বোঝার চেষ্টা করো। দেখো, দ্য স্লিপ দ্যাট নেভার ব্রেকস, এখানে কিন্তু একবারও বলে নাই যে হি ইজ ফাস্ট অ্যাওয়ে। ফাস্ট অ্যাওয়ে মানে কি ছিল? মরে যাওয়া, তাই না? তো আমরা কি করতাম ইউফেমিজমে? কোন একটা সিনোনিম ইউজ করতাম, কোন একটা ওয়ার্ড ছিল, যে কোনো একটা ওয়ার্ড, ডাইট, ডিআইডি, ডাইট, এটা একটা সহজ সিনোনিম ইউজ করতাম কি ফাস্ট অ্যাওয়ে, এমন একটা ব্যাপার, তাই না? এরকম একটা সহজ একটা সিনোনিম ইউজ করতাম, কোন ওয়ার্ডের সহজ সিনোনিম ইউজ করতাম, এবং সেটা ছিল হলো ইউফেমিজম। আর পেরিফ্রেসিস অফ সার্কামলোকিউশন হলো যে সহজ কোনো সিনোনিম না, তুমি মৃত্যুর কথাই বলবা, কোন একটা উক্তির মাধ্যমে, কোনো সিনোনিম ইউজ করবা না, কোনো ওয়ার্ডের সিনোনিম ইউজ করবা না, পুরো একটা সেন্টেন্সের মাধ্যমে তুমি মৃত্যুকে বুঝাবা। দেখো, দ্য স্লিপ দ্যাট নেভার ব্রেকস, এমন একটা ঘুম যেই ঘুম কখনো কি হবে না, শেষ হবে না, ঠিক আছে। এই যে আ ব্যাটল, একটা ওয়ার্ডকে তুমি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করবা। দেখো, আ স্যাডেল, আ সোলজার, গড, সবগুলো একটা ওয়ার্ডকে তুমি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করবা, ঠিক আছে। এটাই হলো তোমার পেরিফ্রেসিস বা সার্কিমলোকিউশন। আর ইউফেমিজম কি ছিল? একটা ওয়ার্ডের সহজ সিনোনিম, ভুল করবে না, ইউফেমিজম হলো একটা ওয়ার্ডের সহজ সিনোনিম। আর পেরিফ্রেসিস বা সার্কিমলোকিউশন হলো যে একটা ওয়ার্ডকে তুমি পুরো বাক্যের মাধ্যমে প্রকাশ করবা, ঠিক আছে। এই জিনিস যদি মেইনটেইন করতে পারো তাহলে পেরিফ্রেসিস সার্কিমলোকিউশন সেম জিনিস, আর ইউফেমিজমের মধ্যে তোমার কখনো আসলে ভুল হবে না। আমি যা যা বলতেছি একটু কষ্ট করে খাতায় নোট করে নাও, তাহলে এগুলো একা পড়তে যাই কিন্তু জান তোমার বের হয়ে যাবে, ঠিক আছে। আমাদের আর বাকি নাই, 3-4টা মাত্র বাকি আছে, তাহলে শেষ হয়ে যাবে। এটা কি? এটা আমাদের হইলো যে কই গেল, এটা হলো খাইসমাস। আরেকটা আছে হলো সিনেক ডেকি, ঠিক আছে। সিনেক ডেকি কি? দেখো, সিনেক ডেকি এটার উচ্চারণ কি বলো? সিনেক ডেকি। সিনেক ডেকি অনেক সহজ। সিনেক ডেকি কি? সেম। এই জিনিসগুলো একটু কনফিউজিং বাট অনেক বেশি সহজ। দেখো, আই ওয়ান্ট 2 more hands, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি একটা ওয়ার্ডকে, কোন একটা ওয়ার্ডকে কার মাধ্যমে প্রকাশ করতেছো? কোন একটা ওয়ার্ডকে তুমি কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করতেছো। দেখো, কোনো কিছুর বিশেষ দ্বারা পুরো অংশ নির্দেশ করা হয়, বা পুরো অংশ দ্বারা বিশেষ কোনো কিছুকে নির্দেশ করা হয়, এই টাইপ জিনিসকে সিনেকডেকি বলা হয়। এইভাবে বোঝা যায় না, এক্সাম্পল থেকে বুঝতে হয়। আই ওয়ান্ট 2 more hands, দেখো, তারপর আসো হি লিভ 2 summers, তারপর হি ওয়াজ পুট ইন আয়রনস, তারপর চেক দ্য বিস্ট, তাই না? তাহলে এখানে আমরা আসলে কি দেখতেছি? এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সিনেকডেকি কনসেপ্টটা হইলো যে আমি নর্মালি কোন ওয়ার্ড ইউজ করতে পারতাম, বাট নর্মালি ইউজ না করে আমি একটু জোর দেওয়ার জন্য কি ইউজ করি, তার একটা সিনোনিম ইউজ করি। এটাকে আমরা কি বলতাম? সিনেকডেকি। তাহলে একটু বোঝার চেষ্টা করো, ভুল করো না। একটা হলো সার্কিমলোকিউশন, একটা হলো ইউফেমিজম, একটা হলো সিনেকডেকি, ভুল করা যাবে না, ওকে। তোমার ইউফেমিজম হইলো যে আহ, কঠোর একটা ওয়ার্ডের পরিবর্তে সহজতর ওয়ার্ড ব্যবহার করা, এটাকে ইউফেমিজম বলা চলে। সার্কিমলোকিউশন কি ছিল, বা পেরিফ্রেসিস কি জিনিস ছিল? একটা ওয়ার্ডকে বাক্যের মাধ্যমে প্রকাশ করা, এটা হলো তোমার সার্কিমলোকিউশন বা পেরিফ্রেসিস, ঠিক আছে। আর সিনেকডেকি কি জিনিস? এটা বলতেছে যে একটা ওয়ার্ডকে 2টা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করা, এবং এটা যে কঠোর হইতে হবে এরকম না, যে কোনো ওয়ার্ডের একটা সিনোনিম ইউজ করা। যে কোনো ওয়ার্ডের সিনোনিম তুমি যখন ইউজ করবা তখন তাকে তুমি কি বলতেছো? সিনেকডেকি। দেখো, আই ওয়ান্ট 2 more hands, আমার আরো 2টা হাত প্রয়োজন, তার মানে কি আমার একটা মানুষ প্রয়োজন। আমি সরাসরি না বলে ঘুরাই ফিরাই বলতেছি।
ভাই সিনিক ডিক হলো মেয়েদের কালচার, হ্যাঁ, সরাসরি না বলে যখন কেউ ঘুরাই ফিরাই বলে এটা মেয়েদের কালচার নরমালি হয়। হি লিভ 2 সামার্স, তো বলো না হি লিভ আ ইয়ার, সে 1 বছর সেখানে বসবাস করছে না, হি লিভ 2 সামার্স। যখনই তোমার ঘুরে ফিরে কোনো কথা বলবে মেয়েদের কালচার, তখন সেটা তুমি সিনেক দেখি বলবা। হি ওয়াজ পুট ইন আয়রনস, হি ওয়াজ পুট ইন জেল, বলো তাকে জেলে রাখা হয়েছিল না, হি ওয়াজ পুট ইন আয়রনস। চেক দ্য বেস্ট, তোমার মধ্যেকার বেস্ট ইন ইউ, তোমার মধ্যেকার প্রসূত্র বা হিংস্রতা একটু চেক করো। এটার পরিবর্তে বলতে পারতাম না যে তুমি কতটা খারাপ, দেখো নিজে দেখো, এটার পরিবর্তে বললা যে নিজের মধ্যে পশুত্বটা তুমি চেক করো। ঠিক আছে, এই আর কি। যখন ঘুরাই ফিরাই বলবা কোন একটা কিছু মেয়েদের কালচার, মনে রাখবে এটা হলো সিনিক ডেক, এইভাবে মনে রাখতে তোমাদের জন্য সহজ হবে। তো তোমাদের যেগুলো কনফিউশন লাগতে পারে সেগুলো কিন্তু আমি তোমাকে কাভার আপ দিয়ে দিছি, বাকিগুলো কিন্তু কনফিউশন লাগার মতো কিছু না। এটা হলো খিয়াসমাস, ঠিক আছে। খিয়াসমাস কি জিনিস দেখো, খিয়াসমাস অনেক সহজ। এটা হলো যে সেম সেন্টেন্সের রিপিটেশন, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, কিয়াসমাস। দেখো ভুল করো না, আগে আমরা দেখছিলাম যে বিপরীত বাক্য, একটা ছিল হলো বিপরীত বাক্য, ওটা একটা কাহিনী ছিল, আর এটা হলো সেম সেন্টেন্সের রিপিটেশন। বলো বিপরীত বাক্য কোনটা ছিল? জাস্ট আ সেকেন্ড, একটু দেখতে হবে। হাইপার বলতো ছিল না, অক্সিমোরন ছিল না, অ্যান্টিথেসিস, অ্যান্টিথেসিস কি বিপরীত বাক্য ছিল? হ্যাঁ। অক্সিমোরন, অক্সিমোরন ছিল হলো বিপরীত শব্দ, বুঝো। আর অ্যান্টিথেসিস কি ছিল? অ্যান্টিথেসিস ছিল তোমার হলো বিপরীত বাক্য। আর এবার আমরা আসলে যেটা পড়তেছিলাম, একটু নিচে চলে আসবো, বিপরীত বাক্য ছিল। এই দেখেন অ্যান্টিথেসিস কি ছিল? বিপরীত বাক্য ছিল। আর এখন আমরা কি বলতেছি? এখন বলছি খিয়াসমাস। খিয়াসমাস কি? বিপরীত কোনো বাক্য না, সেম বাক্যকেই দুইবার ঘুরাই ফিরাই বলা, এটাকে খিয়াসমাস বলে। ঠিক আছে, ভুল করো না, ভুল করলে কিন্তু ঝামেলায় পড়বা, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসবে। এই 24টা একদম ছোটস্থ অন্তস্থ ঠাড়া মুখস্থ করতে হবে, এটার কোনো মাপ আসলে নাই। ওকে, একটু ওয়েট করো, খিয়াসমাস যেটা সেটা আমাদের চলে আসবে। এই খিয়াসমাস দেখো, ফেয়ার ইজ ফোর এন্ড ফোর ইজ ফেয়ার, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। জন কেটস এর লেখাটা না, ওই ডাব্লিউবি ইয়ার্স নাকি কেটস এর লেখাটা ছিল, ট্রুথ ইজ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, তাই না? ম্যানকাইন্ড মাস্ট পুট অ্যান এন্ড টু ওয়ার, ওয়ার উইল পুট অ্যান এন্ড টু ম্যানকাইন্ড। এই যে বিপরীত, সেম বিপরীত শব্দ, বিপরীত শব্দ না, তুমি সেম বাক্য যখন দুইবার রিপিটেশন ঘটাবা তখন তাকে কি বলবা? খিয়াসমাস বলবা। ঠিক আছে, ভুল করো না, এগুলো ভুল করলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা, তোমার কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, আসো ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স কি? ক্লাইম্যাক্স হলো সর্বোচ্চ পর্যায় বা সাকসেস, লো টু হাই, লো টু হাই, লো থেকে হাইয়ের দিকে যাওয়া, এটাকে কি বলা হয় বলো? ক্লাইম্যাক্স বলা হয়। অ্যান্টি ক্লাইম্যাক্স কি? হাই থেকে লোর দিকে যাওয়া। যেমন দেখো, আই কেম, আই স, আই কনকার্ড, আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি অর্জন করেছিলাম, শেষ, লাস্ট। হি স্মাইল, লাফ এন্ড রোর, হাসলো, প্রথমে সে হাসছিল, জোরে জোরে হাসছিল, তারপর রোয়ার, চিৎকার করতেছিল, তারপর উই প্ল্যান্ড, উই লেভার্ড, উই সাকসিড ইন আওয়ার মিশন। এই যে কোনো কিছুর ক্লাইম্যাক্স বা কোনো কিছুর সর্বোচ্চ পিক মোমেন্ট তুমি যখন অ্যাচিভ করে ফেলবা তখন থেকে কি বলা হয়? তখন থেকে ক্লাইম্যাক্স বলা হয়। ঠিক আছে, এটা হলো তোমার ক্লাইম্যাক্স। আর এটা হলো তোমার অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোস, আর এটা হলো প্যাথোস। একটা ছিল ব্যাথোস, একটা ছিল প্যাথোস। ঠিক আছে, অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোস কি জিনিস? এটা হলো তোমার হাই টু লো, হাই থেকে লোর দিকে চলে যাওয়া। যে হি লস্ট হিজ ওয়াইফ, হিজ ডটার, হিজ সন এন্ড হিজ পেট ক্যাটস, এক এক করে ধ্বংস হয়ে যাওয়া, বিফলে যাওয়া, এটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স বলা হয়। লয়ার ছিল প্রথমে, স্টেটমেন্ট ছিল, তারপর তারপর ছিল হলো ফিডলার, তারপর হলো ব্যাফুন। ব্যাফুন মানে হলো ভার, মানে জোকার। ঠিক আছে, তুমি লয়ার ছিল, স্টেটমেন্ট ছিল, ফিডলার ছিল, লাস্টে যে সে জোকার হয়ে গেল। এই যে তোমার হাই থেকে লোর দিকে যাওয়া, এটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স ব্যাথোস বলা চলে। আর এটা হলো প্যাথোস। প্যাথোস হলো প্যাথেটিক অবস্থা, শরীর ধরো তোমার ধ্বংস হয়ে যাওয়া, এই প্যাথেটিক অবস্থাকে আসলে প্যাথোস বলা চলে। এটাও তোমার হাই টু লো, প্যাথোস এর মধ্যে নাই। প্যাথোস জিনিসটা এরকম যে আসলে ধরো সে প্রথমে সুস্থ একটা ব্যক্তি ছিল, তারপর ডায়াবেটিস আক্রান্ত হইলো, তারপর হৃদরোগে আক্রান্ত হইলো, তারপর মারা গেল, এটাকে প্যাথোস বলে। হাই টু লো বাট প্যাথোস, একটা হলো ব্যাথোস, একটা প্যাথোস। প্যাথোস মানে অ্যান্টি ক্লাইম্যাক্স, হাই টু লো, বাট নেগেটিভ কোনো কিছু না। আর নেগেটিভ কোনো কিছু না বলতে কষ্টকর বা প্যাথেটিক কোনো কিছু না। আর যখন হাই টু লো প্যাথেটিক হবে তখন তাকে প্যাথোস বলা চলে। প্যাথোস তোমার পরীক্ষায় আসবে না, এত কঠিন জিনিস তোমার দিবে না। তারপর ইনভার্সন বা অ্যানাস্ট্রপি। যারা অ্যাডভান্স আইটেমে রুলস পড়েছিলা তাদের বলছিলাম ইনভার্সন কেমনে করতে হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। তুমি যখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসবা তখন তাকে ইনভার্সন স্ট্রাকচার বলা হয়। তোমার কি মনে আছে? দেখো তো, সিলভার এন্ড গোল্ড হ্যাভ আই নান, সিলভার বা গোল্ড আমার কাছে কিচ্ছু নাই, হ্যাভটা আয়ের পর বসা উচিত ছিল, তাই না? মাছ হ্যাভ, হ্যাভটা আয়ের পর বসা উচিত ছিল। এই দেখো, কাম আই মে বাট গো আই মাস্ট, এটা কি উচিত ছিল? কাম আই মে, যে আই মে কাম, এই যে আই মে কাম বাট গো আই মাস্ট, আই মাস্ট গো, এরকম হওয়া উচিত ছিল।
ভার্বটা তোমার আগে চলে আসছে। এই যে ভার্বটা যখন আগে চলে আসছে ওই সেন্টেন্সটাকে প্রেসার ক্রিয়েট করা হয়। প্রেসার ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কি ইউজ করি বলো? ইনভার্সন বা অ্যানাস্ট্রফি ইউজ করে থাকি। এটাকে বলে ইনভার্সন বা অ্যানাস্ট্রফি। তোমার পরীক্ষায় দিয়ে বলবে বাবা বলো তো এটা কোন স্ট্রাকচার? এই 24টা স্ট্রাকচার তোমার ঠাটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না করলে করার কিছু নেই। এটা হলো বেসিক। বেসিক মুখস্থ না করে এমসিকিউ পারবে না, তাই বেসিক মুখস্থ করতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট আসো, এটা অনেক 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 ইম্পর্টেন্ট। এখান থেকে টবিতে 2 মার্কের মতো কমন থাকবে ভাই, এত বেশি ইম্পর্টেন্ট। এটা রিডিং করে নিও। হোমোনিম, জাস্ট এক্সাম্পল দেখলে বুঝবো। হোমোনিম একটা হলো হেটারোনিম, একটা হলো হোমোফোন। ঠিক আছে, তারপর হোমোগ্রাফ একদম ঠাড়া মুখস্থ, নোট করবা, যেমনে নোট করলে সুবিধা হয়। ক্লাস 2 বাচ্চা না তুমি, হ্যাঁ, তুমি নিজের মতো করে নোট করতে পারবে, কোনো ব্যাপারই না। তারপর অ্যাক্রোনিম, অ্যাব্রিভিয়েশন, সিউডোনিম, আর এটা কি এপোনিম। ঠিক আছে, এগুলো ভুল করবো না। হোমোফোম, হোমোনিম, হোমোগ্রাফ, হোমোফোন। তারপর অ্যাক্রোনিম, অ্যাব্রিভিয়েশন, সিউডোনিম, এপোনিম। এইগুলো কি বুঝায় একদম ঠাডা মুখস্থ চলবে। এইগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেওয়ার মতো লিটারেচারের টার্ম, তোমার 100% পারতে হবে, কোনো মাফ নাই। ঠিক আছে, তো একটু ছিল হলো আমাদের লিটারেচার এর যেই ফিগার অফ স্পিচ ক্লাস, সেই ফিগার অফ স্পিচ ক্লাস সম্পর্কিত। আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। আর কি বলবো, এই ক্লাসটা আমরা বাইরে আপলোড দিব। যারা অক্সিজেন ব্যাচে ভর্তি হয়েছিলেন তাদের একটু বলি, বা যারা আমার পেইড ব্যাচে আছেন তাদের একটু বলি, সোনার বাচ্চা কাচ্চারা, এখানে এমন কেউ কি আছেন? মেসেজিং অপশন চালু করতেছি, আমার আরো কিছু কথা আছে, তারপর শেষ করব, তারপর আপনাদের। হ্যাঁ, ওকে, দেখতেছি যে এখানে কে এমন আছে, আমার একটু দেখা খুব জরুরি। এখানে এমন কেউ কি আছেন? আপনি আমার যেই ব্যাচেই থাকেন, আই ডোন্ট কেয়ার, পেইড ব্যাচ, এই ব্যাচ, হ্যান ত্যান, এক্সাম ব্যাচ, যে কোনো ব্যাচ, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, এমন কেউ কি আছেন যে অক্সিজেন সাজেশন এখনো পান নাই, বা অক্সিজেন সাজেশন আপনি এখনো দেখেন নাই, মানে আপনার গ্রুপে পান নাই, এমন কেউ আছেন? এই যে বাংলা ইংরেজি অক্সিজেন সাজেশন বলছিলাম 25 থেকে 30টা কমন পড়বে ভাই। স্ট্রাকচার যদি পরিবর্তন করে না, তারপরে কমন পড়বে, তোমার টেনশন করতে হবে না। ওকে, স্ট্রাকচার পরিবর্তন করলেও কমন পড়বে। এইভাবে আমরা এটা সাজাইছি। এখন যারা বলতেছে ভাই আমি আপনার ব্যাচে আছি বাট অক্সিজেন সাজেশন পাইনি, এটা আমি কবে দিছি বলতো? আজকে থেকে 10 দিন আগে দিছি। এতদিন কি করছো তুমি? গ্রুপ কেন ফলো করো নাই? নোটিশ গ্রুপে যে আমি চিল্লাই চিল্লাই দিলাম যে ভাই এটা পর, এখান থেকে 25-30টা হুবহু কমন আসবে, কেন পড়ো নাই? কেন? কেন তুমি নোটিশ গ্রুপ ফলো করো না? তোমার মুখের সামনে উঠাই দেওয়া আছে, বলা আছে 25-30টা কমন পড়বে, প্যাটার্ন চেঞ্জ হলেও কমন পড়বে, বাট তুমি পড়ো নাই। পরীক্ষা কয়দিন টাইম আছে? 4টা, আজকে 3 তারিখ, 4, 5, 6, 3 দিন টাইম আছে। 3 দিনে তুমি এখন কি ছিল? এটা ভালো ছিল না? খুব ভালো ছিল। তো এটাই হলো অবস্থা, কিচ্ছু বলার নাই এখানে। এতবার করে বলছি ভাই এটা পড়বি, এটা সবার আগে পড়বি। অক্সিজেন সেশন কেমনে পড়তে হবে ভিডিও দিছি, বাট ভাই তুমি পড়োনি, খুবই কষ্টকর, আফসোস। তো যারা পড়োনি এখনো সময় আছে, জাস্ট 6টা ঘন্টা ঘুম বাদ দিয়ে জান লাগাই দাও, পড়ো ভাই পড়ো, হার্ডওয়ার্ক ছাড়া চান্স হবে না। আগেই বলতেছি, নতুন এনরোল করছি, খুঁজে পাইনি। আপনাকে যখন ভর্তি করানো হয়েছিল, আপনাকে আপু কিছু কথা বলেছিল, মেসেজটা ফলো করে পড়ছিলেন? পড়েন নাই। এরকম যদি হয় তাহলে কি হবে? চান্স হবে? হবে না তো। আপু সুন্দর করে লিখে দিছিল না যে ইন্ট্রোডিউসিং টু আওয়ার স্ট্রং কমিউনিটি, আমাদের সফলতা, নোটিশ গ্রুপ একটু চেক করেন, এখানে সবকিছু পাবেন, কোথায় কি আছে না আছে, আপনাকে রুটিন দেওয়া হয়েছিল, এই অক্সিজেন সেশন কেমনে পড়বেন সেটা দেওয়া হয়েছিল, বাট আপনি একটাও দেখেন নাই। হবে? হবে না। নোটিশ গ্রুপ চেক দিতে হবে, বলা হয়েছিল না? এটা ভর্তি করানোর টাইমে হয়েছিল, বাট তুমি আসলে দেখো নাই। একজন বলছে ভাই নোটিশ গ্রুপই পাইনি, মানে কোথায় বসবাস করি ভাই? যেটা নোটেক্স লেখা সেটা নোটিশ গ্রুপ, মানে কোন দুনিয়ায় বসবাস করি? নোটিশ গ্রুপ পাইনি, এটা কেমন কথা? মানে শুনে তো আকাশ থেকে পড়তেছি আমি। 3 দিন পর পরীক্ষা ভাই, নোটিশ গ্রুপ পাইনি মানে কি? এইটা কেমন কথাবার্তা? এটা কোনো কথা হইলো? মানে চিন্তা করা যায়। আচ্ছা, আসো। সো তোমার যান বাঁচানোর মতো যা যা বলে এখন শুনো, এটা করবা। ওকে, সাজেশন তো কাভার দিবাই। হ্যাঁ, ফাউন্ডেশন ব্যাচে যারা আছো, ইংলিশ কোশ্চেন কিন্তু কুত্তা মারা কঠিন করবে, সত্যি কথা। ছবির কোশ্চেন এমনিই হার্ড, এবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে, লিটারেচার থেকে কোশ্চেন ঢুকাচ্ছে। আই থিঙ্ক, আই এম নট শিওর, আমার তো কোশ্চেন জানি না, আমি কিভাবে জানবো? তবে আমরা কিচ্ছু বাদ দেই নাই। ফাউন্ডেশনটাকে তোমাকে প্লিজ প্রফেস থেকে যা যা লাগে সব শেষ করানো হয়েছে ভাই। পাশাপাশি তোমাকে লিটারেচার, আমার মনে হচ্ছিল যে এখান থেকে তোমার ঝামেলা করবে, এটা পর্যন্ত আমি তোমার কাভার দিয়ে দিলাম। এটাও যেন তুমি ঝামেলায় না পড়ো, এমন কোনো টার্ম নাই তোমাকে আমি শেষ করাই নাই ভাই, সব। সো রিস্ক নিও না, ঝামেলায় পড়ো না, আজকে এটা ভালো করে পড়ে নিও। আর এমসিকিউ প্র্যাকটিস ফাইলও দিব, এটার কোনো সমস্যা নাই। আমি যেখানে ক্লাস নিয়েছি সেখানে তোমার পিডিএফ দিয়ে দেওয়া হবে। জিকে যেই 80 পেজ না 90 পেজের সাজেশন ছিল, হ্যাঁ, কি করবা? জাস্ট খেয়ে ফেলাও, ফুল কালাম করে ফেলাও। জিকে প্যাটার্ন যদি পুরো পরিবর্তন করে তারপরেও কমন পড়বে। জিকে এমন ভাবে আমরা সাজাইছি, কোন দিকে যাওয়া যাও, আই ডোন্ট কেয়ার। তোমার কমন পড়তে পারবে না হলো ইংলিশ, প্যাটার্ন ঝামেলা করলে তুমি ইংলিশ কমন পাবা না, কথা বোঝা যায়? ইংলিশ ছাড়া সব কমন পাবা। ইংলিশ যেন কমন না পাও, বা কমন না পাইলে কি করবা, সেই জন্য তোমার স্পেশাল ক্লাসগুলো নেওয়া হইতেছে। ওকে,
এবার হ্যাঁ জিকের কোনো সিলেক্টেড টপিক আছে না, এবার ছবির প্যাটার্নই মানতেছে না, আমি সিলেক্টেড টপিক কি দিব? 80 পেজ পুরোটাই 90 পেজ পুরোটাই শেষ করতে হবে, শেষ, কোনো সিলেক্টেড টপিক নাই। বুঝতে পারছো? ফিগার অফ স্পিচ আগে আমরা নিতাম না, জীবনে কখনো লাগতো না। এখন ছবি দেখি হুট করে এই ইউনিটের প্যাটার্ন 1 তারিখে পরিবর্তন করছে, যেটা দরকার নেই, গার্বেজ মাথার মধ্যে দিয়ে কোনো লাভ আছে না। যখন দেখলাম এই ইউনিটের প্যাটার্ন পরিবর্তন, আমার তো মাথা ঘুরে গেছে, তাহলে কি করতে হবে? ফিগার অফ স্পিচ পড়াইতে হবে। সেই জন্য আজকে পড়ানো হইলো, বুঝছেন? এটা জীবনে কখনো লাগে না, জীবনে কোনো ব্যাচে আমরা পড়ায়ও নাই, আজকে পড়ানো হলো ছবির প্যাটার্ন যে চেঞ্জ হতে পারে এই জন্য আর কি, এই ভয়। ওকে, তারপর লিটারেচার স্পেশাল পিডিএফ, এটা নিয়ে আমার কথা আছে। ডি ইউনিটের আইকিউ রেকর্ডেড প্যাড দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। তারপর এই যে প্যাটার্ন মডেল টেস্ট চলতেছে, হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিট প্যাটার্নের মডেল টেস্টটা চলতেছে। এটা কোন ব্যাচে চলতেছে? সব ব্যাচে চলতেছে, সব ব্যাচে সেম জিনিসই চলতেছে। মডেল টেস্ট গুলো তুমি দাও। আচ্ছা এখানে এক কথা বলি, গতকাল এক্সাম ব্যাচের কাহিনী, মানে বুঝলাম না ভাই, মানে মেন্টর কে ভাই, তুমি না আমি? মানে আমি অবাক। তুমি যখন ব্যাচে ভর্তি হইলাম তোমাকে বলা হয়েছে এক্সাম ব্যাচের থিওরি কি, তোমাকে টপিক ওয়াইজ এক্সাম নেওয়া হবে। আরে ভাই টপিক ওয়াইজ এক্সাম কেন দিবি? কারণ ওইগুলো থেকে হুবু কমন পড়বে, তুই টপিক সলভ করে এক্সাম দিবি। হ্যাঁ, যখন আমরা ফুল মডেল টেস্ট দিলাম ভাইয়া টপিক ওয়াইজ দেন, যখন টপিক ওয়াইজ দিলাম ভাইয়া এগুলো কোনো এক্সাম হইলো? হ্যান ত্যান ধেত, মাত্র 390 টাকার এক্সাম ব্যাচ, এইরকমই হবে। ভাই তুমি এক্সাম ব্যাচের মর্ম বুঝো? টপিক ওয়াইজ এক্সামের মাথার মধ্যে কি গোবর আছে না মাথার মধ্যে কি আছে আমার একটু বলো, 1 নম্বর কথা। 2 নম্বর, তুমি কি মর্ম বুঝো চবি কোশ্চেন ব্যাংক, রাবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংকের উপর তোমার যে এক্সাম গুলো নেওয়া হইতেছে এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ? পরীক্ষায় যখন কমন আসবে, পরীক্ষা হলে যখন আফসোস করবে এগুলো গুরুত্ব দাওনি, তখন বুঝবে মাসে কয়েকদিন যায়। 3 নম্বর কথা, তোমার যে মডেল টেস্ট নেওয়া হবে না, কে বলছে? তোমার 2টা মডেল টেস্ট রাখা হয়নি? লাস্টে তুমি দেখোনি 6 তারিখ 7 তারিখ তোমার 2টা মডেল টেস্ট রাখা হয়েছে? হ্যাঁ, তোমার মডেল টেস্টের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো টপিক ওয়াইজ এক্সাম। এই জিনিসগুলো যদি মাথার মধ্যে না ঢুকে তাহলে তো ভাই সমস্যা। পাবলিকেন হবে কয়েকদিন পর, সিম্পল ম্যানার যদি না থাকে, সিম্পল কমন সেন্স যদি না থাকে, কোথা থেকে কোশ্চেন রিপিট হয়, কোথা থেকে কোশ্চেন কমন আসে, তাহলে তো ভাই অনেক বড় সমস্যা। বুঝছো? তো তোমার যদি মনে হয় যে ভাই আমার টপিক ওয়াইজ এক্সাম দিতে ভালো লাগতেছে না, প্লিজ আমারে মেসেজ দিও, তোমার এক্সাম ব্যাচ থেকে রিমুভ করে যেখানে আমরা টপিক ওয়াইজ এক্সাম নিচ্ছি না, পুরা মডেল টেস্ট এক্সাম নিচ্ছি, ওখানে আমি তোমার অ্যাড করে দিব। বুঝছো? তাহলে তুমি ওই এক্সামটাই দিও। তুমি নিজের ভাগ্য যেহেতু নিজের হাতে লিখে নিচ্ছ, নাও, আমার কিছু করার নাই। তুমি যদি আমার প্যাটার্নে চলো তাহলে সাকসেস শিওর হবা। এখন তোমার প্যাটার্নে আমি বলছি ওটা রং প্যাটার্ন, তারপরও যদি মনে করো ভাই আমার টপিক ওয়াইজ এক্সাম দরকার নাই, আমি এক্সাম দিব ফুল মডেল টেস্ট, প্লিজ মেসেজ দিও, ওই গ্রুপ আছে ওখানে অ্যাড করে দিব, এক্সাম ব্যাচ থেকে রিমুভ করে দিব। এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি কি চাও না চাও। ঠিক আছে? ওকে, এবার একটু আসো তোমার লিটারেচার কিভাবে পড়তে হবে। এখানে কিছু সোনার বাচ্চা আছে যারা এটাও জানে না যে লিটারেচার নামে আমি একটা পিডিএফ দিছি, মানে কোথায় বসবাস করে আমি লিটারেলি জানে না ভাই। এগুলো আমার অনেক আফসোস হয়, যেটার মুখের সামনে পড়া গুছাই দিলাম, জিকে পিডিএফ দিলাম, সাজেশন দিলাম, লিটারেচার দিলাম, ফিগার অফ স্পিচ ধরে ধরে পড়াইতেছি, আর তারপরও কেউ জানেই না যে লিটারেচার পিডিএফ দেওয়া হয়েছে। এখন লিটারেচার পিডিএফ এর চেহারাও কেউ জানে না, সেজন্য আমার এখানে আবার দেখাই দিতে হবে। চলো আমি লিটারেচার পিডিএফ এর চেহারাটা দেখাই, লিটারেচার পিডিএফ কেমন। ওকে, আসো একটু, এই দেখো এটা হলো লিটারেচার পিডিএফ। বুঝছো? মাত্র 10 পেজ দিছি ভাই, মাত্র 10 পেজ, বেশি না। এই 10 পেজ রিডিং করতে তোমার সর্বোচ্চ 2 ঘন্টা টাইম লাগবে, মাত্র 2 ঘন্টা। একজন লিখছে ভাইয়া আর একটু শর্ট করা যায় না? ভাই লিটারেচার থেকে তোমার 7 থেকে 10টা কোশ্চিন কমন পড়বে, 10টা কোশ্চিনের জন্য তুমি 10 পেজ পড়বে না? এটা কোনো কথা? তুমি জানো এবার বি ইউনিটে কি অবস্থা হতে পারে? জাস্ট থিঙ্ক, যারা লিটারেচার পড়ো নাই, যদি বির প্যাটার্ন চেঞ্জ করে, লিটারেচার থেকে যদি 10 থেকে 15টা কোশ্চেন দেয়, একদম কান্নাকাটি করতে হবে, একদম এক্সাম হলে বসে কান্নাকাটি করতে হবে যদি এই পিডিএফ না পড়ে যাও। এটা অনেক অ্যানালাইসিস করে অনেক থিসিস নিয়ে বানানো হয়েছে, এটা বানাইতে আমাদের জানটা বের হয়ে গেছে, সত্যি কথা। ইভেন তোমাকে আমি রেড মার্ক পর্যন্ত করে দিছি যে ভাই দেখ, কোনো কিছু না পড়তে চাইলে রেড মার্কটা পড়িস, ব্ল্যাকটাও ইম্পর্টেন্ট বাট রেড গুলো 100% পড়বি। একজন বলছে আমি পিডিএফটা পাইনি। এখন আপনি আমাদের যেই ব্যাচে আছেন, প্লিজ নোট এক্সট্রা ফলো করেন, নোট টেক্সট গ্রুপ ফলো করতে হবে, নোট টেক্সট গ্রুপে সব দিয়ে দেওয়া হয়, নোট টেক্সট গ্রুপ না ফলো করলে সমস্যা। আমি নিজের হাতে প্রতিটা ব্যাচে দিছি, প্রতিটা ব্যাচ আজ থেকে 10 দিন আগে দিছি, গত মাসের 21 তারিখে আমি দিছি, এটা 21 বা 22 তারিখে, অনেক দিন আগে জিনিসগুলো দিয়ে দিছি। এখন তুমি যদি নোট টেক্সট ফলো না করো, তাহলে আমি কি তোমার ইনবক্সে যে যে দিয়ে আসবো বলো? এটা কি সম্ভব? না। ইনবক্সে দিলেও তো রেসপন্স পাওয়া যায় না। আমাদের মেন্টর প্যানেল যারা আছে, তোমার ইনবক্সে নিজে থেকে মেসেজ দেয়, তুমি তুমি মিয়া সেটারে মেসেজ রিকোয়েস্টটা ফালাই রাখো, স্প্যাম বক্সে ফালাই রাখো। ওনারা 4th ইয়ারে হয়ে সবগুলো ভার্সিটিতে ক্র্যাক করে তোমাকে নিজে থেকে মেসেজ দিতেছে, তাও তুমি স্প্যাম বক্সে সেগুলো ফালাই রাখো। কোথায় যাব আমি? বুঝাও, এগুলো দেখতে হবে না বলো? তোমাকে যে অ্যাড করার টাইমে ইন্ট্রোডিউসিং টু স্ট্রং কমিউনিটি আবার বলতেছি, নোটিস গ্রুপে সব পাবেন, এই সেমিনারটা দেখে নেন, রুটিনটা দেখে নেন, কখনো দেখছিলা? যারা দেখো নাই তাদের জন্য এই অবস্থা। এখন এর চেয়ে ভালো কেয়ার কিভাবে নেওয়া যায় তুমি আমারে বলিও, আমি সেভাবেই নিবো, সমস্যা নাই। বাট তুমি পড়ে যাও, লাস্ট টাইমে আজকে যারা ক্লাসে জয়েন করেনি তাদের জন্য আরো বড় রকম ঝামেলা। এরা তো জানবেই না যেগুলো আমি বলছি।
কি বলবো আর, কিছু বলার নাই এখানে। আচ্ছা দেখো, লিটারেচার যেগুলো দেখতেছো এখন বলো, আমি তোমাকে লিটারেচার কি বুঝাবো? আমার তোমারে বোঝানো উচিত ছিল ফিগার অফ স্পিচ, আমি বুঝাইছি যা যা বোঝানোর লাগে। না লিটারেচার আমি এখানে কি বুঝাবো তুমি বলো? কোটেশন যেগুলো আছে, আ লিটল লার্নার ইজ আ ডেঞ্জারাস থিং ইজ আ কোটেশন অফ আলেকজান্ডার পোপ, এটা মুখস্থ করতে হবে। এটা আমি তোমার কি বুঝাবো? এখানে তো বোঝানোর কিছু নাই, এই জন্য এটা তোমাকে পিডিএফ দেওয়া হয়েছে। দেখো এটা কত গোল মার্ক, তার মানে এটা হুবহু কমন আসার সম্ভাবনা বেশি, এর বাইরে তো কিছু নাই। লিটারেচার যে 10 পেজ বা 11 পেজ আছে ভাই, তোমার শেষ করতে হবে। এই যে টার্ম যেগুলো আছে আজকে, এগুলো আমি জানি তোমার বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, এগুলো আমি সুন্দর মতো তোমাকে বুঝে দেবো। দেখা ইলিট্রেশন, তারপরে এই যে ক্লাইম্যাক্স, ডায়লগ, বাকিগুলো অনেক সহজ। ইপিলগ, ইপিপ্যাথ, ইউলজি, ইউফেমিজম, এই যে ইন অফেন্সিভ এক্সপ্রেশন, তো সবগুলো তোমাকে আসলে দেখাই দেওয়া হইলো। তোমার জাস্ট এখন পড়তে হবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে দেয়। সিমলি কি পরিমাণ ইম্পর্টেন্ট দেখো, হলুদ মার্ক করে দেওয়া। পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার যেগুলো, এগুলো থেকে কিভাবে কোশ্চেন আসবে, এখান থেকে কখনোই আসবে না এই এই দুইটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, মডার্ন পিরিয়ড কত সাল থেকে কত সাল, পোস্ট মডার্ন কত সাল থেকে কত সাল। পোস্ট মডার্ন মানে মডার্নের পর ভাই, মডার্ন যুগের পর মানে মধ্যযুগের পরে কথা আসলে এখানে বলতেছে, আধুনিক যুগের পরে কথা বলতেছে। ওকে, দেখো স্টার দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। কোনটা কার লেখনী, এটা হলো লেখনী, ঠিক আছে, এটা হলো তোমার লেখক, এটা হলো তার লেখনী। এই পাশে লেখক, এই পাশে হলো লেখনী। কোনটা কার লেখনী? দ্য রুইন্স অফ টাইম কার লেখা? এটা খুবই স্পেন্সারের লেখা। এনমাউন্ট স্পন্সরের লেখা। পোয়েটস অফ পয়েট কাকে বলা হয়? এগুলো রিডিং করতে হয়, মুখস্থ করতে নাই তো ভাই, রিডিং করলেই পারা যায়। রিডিং, জাস্ট রিডিং করবে, এগুলো রিডিং, আর কিচ্ছু করতে হবে না, হুবহু কমন পড়বে এগুলোর মধ্যে থাকে। তুমি যারা এটা পুরোটা পড়ছো তারা জানো যে এমন কিছু নাই ইম্পর্টেন্ট যেখানে বাদ আছে। অনেক কঠিন জিনিস আমরা সহজ করে দিছি। আচ্ছা, অল ইন ওয়ান ব্যাচে, আচ্ছা ঠিক আছে, আজকে আমি সবগুলা গ্রুপে আবার অক্সিজেন সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? প্লিজ আজকের পর কেউ আর মিস করেন না, এটা রেকর্ডিং যখন দিব তখন আমি আবার দিয়ে দিব, সমস্যা নাই। বাট প্লিজ ভাই, চান্স পা ভাই, চট্টগ্রাম ভার্সিটি মুখের সামনে উঠাই দিছি, এরপরেও যদি চান্সটা মিস যায়, তুমি যে দেখবো হুবু এগুলোই কমন আসবে। জাস্ট আফসোস করবা, কাতরাবা, কান্না করতে হবে যে ভাই সব কমন পাইছিলাম বাট পড়ি নাই, নিজের জীবনে ভুল করার জন্য এই ভুলটা করলাম। বিটুতে কি চেঞ্জ করতে পারে? বিটু এবার জীবনের প্রথমবার, এটা কোনো সাজেশন নাই, যা পড়ছেন সব পড়েন। চট্টগ্রামের জন্য আমরা সিলেক্টেড টপিক দিছিলাম, বাট কথা হইলো যেহেতু প্যাটার্ন চেঞ্জ করছে, তুমি রিস্ক নিও না, তুমি লিটারেচার ইংলিশটা কাভার আপ দাও, ফিগার অফ স্পিচ কাভার আপ দাও, আর তোমাদের যে সাজেশন দিচ্ছে অক্সিজেন সাজেশন সেটা কাভার আপ দাও। এবং এতদিন যা পড়েছো বেসিকের উপর জোর দাও, বেসিকটা ভালো করে পড়ো, ঠিক আছে? এমসিকিউ পড়তেছো ওকে, বাট বেসিক প্লিজ, বেসিকটা ভালো করে পড়তে হবে। বেসিক তুমি এতদিন যা পড়েছো রিভিশন দাও, রিভিশন দিয়ে তারপর যেও, বেসিক না পড়লে কিন্তু সমস্যা। ওকে ফাইন। এই যে এইগুলো তুমি পুরোটা জাস্ট খেয়ে যাবা, 5 টাকা লাগতে পারে এটা ফটোকপি করতে পারে, 5 টাকা। পিডিএফ তেও ফটোকপি যেটা বলে, ফটোকপি করে যাও। লাল কালিগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো বাদ দেওয়া যাবে না। আর প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? এত বেশি ইম্পর্টেন্ট। মর্গান ফস্টারের লেখা। লাঞ্চন কার লেখা? এত ইম্পর্টেন্ট। উইলিয়াম সমারসেট মোমের লেখা লাঞ্চন, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বই আগে ছিল। দ্য গিফট অফ মেগি, এটা কার লেখা? এত বেশি ইম্পর্টেন্ট এগুলো, সিডনি পোর্টারের লেখা। এই যে যেগুলো দাগ দেওয়া আছে, রিডিং পড়ো, রিডিং পড়ে দাগায় দাগায় পড়ো, মুখস্থ হয়ে যাবে। লিটারেচার থেকে কোশ্চেন দিলে কিন্তু অনেক বড় ধরা খাবা যদি এগুলো না পড়ে যাবে। আমি বারবার বলতেছি, তার নাম কি, ফাদার অফ ইংলিশ নভেল কে, ফাদার অফ ইংলিশ পয়েম, পোয়েটস অফ পয়েম কে, এগুলো আবার আলাদা করে দেওয়া আছে। দেখো এডমন্ড স্পেন্সার, যেটা একটু আগে দেখাই দিয়ে আসলাম, সেম জিনিস 2-3 বার করে এখানে রেপিটেশন আছে। তো এটা তুমি পড়ে শেষ করে ফেলাবা। এই হলো তোমার লিটারেচার প্লাস যেটাকে আমরা বলতেছি ফিগার অফ স্পিচ, সেটার টার্ম আর কি। আশা করি তুমি বুঝতে পারছো। প্যাসেজ এবার 100-এ 100 আসবে, 100-এ 100 শিওর শট ভাই। যেখানে ইউনিটে 15 মার্ক সেখানে প্যাসেজ দিছে। তোমার মনে হয় বি ইউনিটে ইংলিশ 30 মার্ক, বি ইউনিটে ইংলিশ 30 মার্ক, এখানে প্যাসেজ দিবে না? প্যাসেজ 100-এ 100% আসবে। এন্ড প্যাসেজ সলভিং এর যে ক্লাস দিছে ওইটা যদি করে না যাও তাহলে আফসোস করতে হবে। যারা ইউনিট নিয়ে হতাশ, ভাই ইংলিশ এই কঠিন হ্যান ত্যান, যারা আমার ব্যাচে ছিল আমার ভাই কঠিন তো ছিল না খুব একটা। আপনার প্যাসেজ সলভিং এর ক্লাস করছিলাম, যারা বলতেছে প্যাসেজ সলভ করতে 10 মিনিট টাকার মতো 2 মিনিট লাগছে, কারণ প্যাসেজ সলভ করতে নিয়ম আছে ভাই, আছে না? আছে তো। তো প্যাসেজ ক্লাস তো নোট টেক্সট গ্রুপে দেওয়া আছে, একটু ফলো করো, সব দেওয়া আছে, এমন কিছু নাই যে নাই, সব কিছু নোট টেক্সট গ্রুপে আমি দিয়ে রাখছি। প্যাসেজ সলভ ফাউন্ডেশন কোর্সে 2-3 দিন আগে দিছি, আর অক্সিজেন ব্যাচে একদম প্রথম দিন দিয়ে রাখছি, সব অল এ টু জি সেখানে দেওয়া আছে, ঠিক আছে? একটু কষ্ট করে পড়ো। আজকে আমি তোমাদের আবার এগুলো ফরওয়ার্ড করে দিব, বাট পড়তে হবে। ওকে, প্যাসেজ সলভিং সবই সেম, 5 মাস আগে না, আই থিঙ্ক 2 মাস বা 1 মাস আগের যেটা আমরা দিয়েছিলাম সেটা আর কি। ওকে, আমি আবার দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তো একটু ছিল হলো আমাদের টোটাল কনসেপ্ট। বি2 কোশ্চেন সবচেয়ে সহজ হবে ভাই। বি2 তে পাস মার্ক হলো 5 বা 6। বি2 তো তুমি পাস করলেই চান্স পাবা। বি2 নিয়ে কোনো প্যারাই খাচ্ছি না আমি, আমি প্যারা খাইতেছি হলো বি ইউনিট নিয়ে বা ডি ইউনিট নিয়ে। এই আর কি ব্যাপার। তো দ্যাটস দ্য থিম। আমাদের একটুকার কি ছিল আজকে ক্লাস সম্পর্কিত, তোমাদের লাস্ট আলটিমেটাম দিলাম। আর একটা আলটিমেটাম এটা হলো যে প্লিজ যদি সময় থাকে, যদি সময় থাকে, যদি একদম রিস্ক ফ্রি ভাবে যেতে চাও, হ্যাঁ কনফিডেন্ট যে
যা করে করুক, আমি এক্সাম ফাটাবোই। যদি এমন এমন ভাবে যেতে চাও তাহলে প্লিজ প্লিজ টফেলস এর যে এক্সারসাইজ গুলো আছে, হ্যাঁ এক্সারসাইজ কত 1 থেকে 58 পর্যন্ত, প্লিজ এক্সাম্পল গুলো খেয়ে যাও, মুখস্থ করে যাও, বুঝে যাও। আর এটা কি মিনি টেস্ট, কি বলো মিনি টেস্ট কত 1 থেকে 6, প্লিজ দোহাই লাগে এই মিনি টেস্ট গুলো শেষ করে যাও। পিন পয়েন্ট এরর কিন্তু আসবে, অনেক বেশি সংখ্যক আসবে, আমি বারবার বলতেছি আসবে, এবং অনেক বেশি সংখ্যক আসবে, কম একটা আসবে না, সাবধান। এই দুইটা জিনিস খেয়ে যাও। মিনি টেস্ট তো অবশ্যই খাইতেই হবে, প্যাসেজও খাইতেই হবে, কোনো মাফ নাই। আর এক্সারসাইজটা তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো আমি নিশ্চিন্ত ভাবে এক্সাম দিতে চাই তাহলে তুমি এক্সারসাইজ গুলো খেয়ে যাবা। আর যদি মনে করো না একটু রিস্ক নিতে চাই তাহলে এক্সারসাইজ গুলো খাওয়া না। বাকি দায়িত্ব তোমার। ইএফটি থেকে কোনো কোশ্চেন আসবে না, যত যাই হোক ইএফটি থেকে কোনো কোশ্চেন আসবে না, ইএফটির চেহারা বাদ। ওকে, ইএফটি চিন্তা করতে হবে না। ওকে, একটু ব্যাপার। ওকে, একটু তোমার যদি মনে হয় টফেলস তোমার কাছে নাই, ঠিক আছে আমরা পিডিএফ দিয়ে দেবো, একটু টাইম লাগবে বাট দিয়ে দেবো। তুমি যেগুলো পড়তেছো সেগুলো আসলে পড়ো। ওকে, এত প্যারা খাইতে হইতো না ভাই। ইউনিটের প্যাটার্ন পরিবর্তন দেখে মাথা আমার ঘুরে গেছে। এর প্যাটার্ন পরিবর্তন করলো কেন? তার মানে যে কোনো কিছু হইতে পারে, নাহলে এত কিছু আমি পড়তে বলতাম না। যা বলতাম ঠিক আছে ওইগুলাই শেষ, বাট এখন তো রিস্ক নেওয়া যাবে না, তাই না? টফেলস এর প্যাসেজ গুলো দেওয়া হয়েছে, প্যাসেজ সলভিং এর যে ক্লাস সেটার সাথে প্যাসেজ গুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? এই আর কি, ফাইন। তো যেই আমি ইনস্ট্রাকশন গুলো দিলাম খাতায় নোট করো, নোট করে এগুলো পড়ো। আর এগুলো যেটা করছো গ্রুপে কিভাবে নোট সাবমিট করে দেওয়া জানা আছে না? আমাদের যেই অফিসিয়াল যে গ্রুপটা ফেসবুকে, ওখানে নোটটা সাবমিট করে দিও লিটারেচারে, ঠিক আছে? ওখান থেকে আমাদের মেন্টর প্যানেল চেক করে ফেলবে। এতটুকুই ছিল হলো আজকের ক্লাস সম্পর্কিত। হ্যাঁ, আমি সব মেসেজই দেখছি, যা যা লাগে এগুলো আমি দিব। ইংলিশ ফার্স্ট পার্ট প্যাসেজ কখনো আসবে না ছবিতে, আনসিন প্যাসেজ আসবে, কখনো আসবে না, হ্যাঁ এটা আর কি। তো এই জিনিসগুলো আসলে তুমি ভুল করিও না। আজকে এতটুকুই ছিল, পড়াশোনা করো, টাইম নষ্ট করিও না। তোমার জীবনের জন্য যতটুকু বলার প্রয়োজন ছিল আমরা বলছি, এইগুলো আমি আবার ফরওয়ার্ড করে দেবো গ্রুপে, বাট চান্স পাও, চান্স পাওয়া খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই আর কি ব্যাপার। তো ভালো থাকিও, আল্লাহ হাফেজ। আর রোজার পর এই সময়টাই আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করে আসলে তোমার মনের আশাগুলো, তুমি সেটা করো, তারাবি নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। আর আমি যদি কারো কোনো মেসেজ রেসপন্স করতে এখানে বাদ দিয়ে থাকি, সবগুলো তো দেখা যায় না, আমাকে ইনবক্সে একটু নক দেন, আমি রাতের মধ্যে সব রেসপন্স করে ফেলবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রেকর্ডিং আমরা ক্লোজ করতেছি, আপনি পেয়ে যাবেন রেকর্ডিং, সমস্যা নেই, রাতের মধ্যে।